ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চলতরিতের সপ্তম ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে যদি জানিয়ে দিতে। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে, সবকিছু আশা করি ঠিক আছে এবং শেষ পর্যন্ত ঠিক থাকলেই হয়। তো আজকে আমরা চলতরিতের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার এবং কারশফের সূত্র, এই মোটামুটি দুইটা টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো যতদূর আগানো যায়, সময়ের মধ্যে আমরা যতদূর আগাইতে পারি, তো আজকের ক্লাসে আমরা সেই চেষ্টাটা করব। তো চলো আমরা শুরু করে দিই। আমি তোমাদের গত ক্লাসে সিমেট্রি সার্কিট পড়াইছিলাম, আশা করি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। সিমেট্রি সার্কিট খুবই সহজ সার্কিট, একটু বুদ্ধি যদি মনে করো যে থাকা যায়, বুদ্ধি কাজে লাগানো যায় আর কি, তাহলে সেই ক্ষেত্রে সিমেট্রি সার্কিট সলভ করা কোনো ব্যাপারই না। সিমেট্রি সার্কিট এটা বোর্ড পরীক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ না, এটা অ্যাডমিশন টেস্টে গিয়ে কাজে লাগে। তো বোর্ড পরীক্ষার জন্য তোমরা ওইটাকে অত বেশি গুরুত্ব দিবা না কিন্তু। হ্যাঁ, বোর্ড পরীক্ষা যদি টার্গেট থাকে তাহলে অন্যান্য টপিক, কারশফের সূত্র, ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, এগুলাকে কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসে সেরকম একটা গুরুত্বপূর্ণ টপিকে আমরা পড়বো, ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল। প্রথমে আসো, ভোল্টেজ ডিভাইডার রুলকে সংক্ষেপে বলা হয় ভিডিআর, ভোল্টেজ ডিভাইডার রুল, সংক্ষেপে ভিডিআর। ভোল্টেজ যেখানে ভাগ হয়ে যাবে সেখানেই তো আমরা ভোল্টেজ ডিভাইডার খাটাবো। ভোল্টেজ ভাগ হয়, ভোল্টেজ বন্টন হয় হচ্ছে শ্রেণী সার্কিটে, সমান্তরাল সার্কিটে এটা হয় না। তুমি দেখো, ভালো করে খেয়াল করো, ধরো দুটো রোধ সমান্তরালে আছে, সমান্তরালে সংযুক্ত আছে, দিয়ে আমি এদেরকে একটা ব্যাটারির সাথে যুক্ত করছি। তাহলে এই রোধের দুই প্রান্তের বিভব যা হবে, এই রোধটারও কিন্তু দুই প্রান্তের বিভব তাই হবে। তাহলে এই দুটো রোধেরই কিন্তু দুই প্রান্তের বিভব সেম সেম, তাহলে বিভব কিন্তু চেঞ্জ হচ্ছে না, বিভব কিন্তু একই আছে। তাহলে বিভব তো ভাগ হচ্ছে না রোধের একরসে, সমান্তরালে থাকলে ভোল্টেজ তো ভাগ হচ্ছে না। এই কারণে ভোল্টেজ ডিভাইডার কিন্তু সমান্তরাল সমবায়ের জন্য প্রযোজ্য হবে না। যেখানে ভোল্টেজ ভাগ হচ্ছে, বিভব বিভক্তিকরণ হচ্ছে, সেই জায়গায় আমরা ভোল্টেজ ডিভাইডার রুল খাটাবো। তাহলে সেরকম সার্কিট কি? সেরকম সার্কিট হচ্ছে শ্রেণী সার্কিট। ধরো তিনটা রোধ শ্রেণীতে সংযুক্ত আছে, 1 2 3, তিনটা রোধ শ্রেণীতে সংযুক্ত আছে। তাহলে এইটা হচ্ছে রোধ, সরি এটা হচ্ছে ব্যাটারি কোষ, যার দুই প্রান্তের বিভব ভি। ওকে, এবার এই রোধটা R1, এই রোধটা R2, এই রোধটা R3। শ্রেণী সার্কিটে আছে, কারেন্ট কিন্তু একই যাবে। এই যে ব্যাটারি, এই ব্যাটারির এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট আসা শুরু করবে, এখান থেকে যে কারেন্টটা আসবে সেই কারেন্ট এই পুরো বর্তনীর মধ্য দিয়ে কিন্তু একই কারেন্ট প্রবাহিত হবে, পুরো বর্তনীর মধ্য দিয়ে কিন্তু একই কারেন্ট প্রবাহিত হবে। এই যে তার, এই তারের মধ্য দিয়ে যাবে কারেন্ট আই, এই তারের মধ্য দিয়ে যাবে কারেন্ট আই, এই রোধের মধ্য দিয়েও কিন্তু কারেন্ট যাবে আই। তাহলে কারেন্ট সেম, শ্রেণীতে কারেন্ট সেম, কিন্তু বিভব আলাদা। এর দুই প্রান্তের বিভব V1, এর দুই প্রান্তের বিভব V2, এর দুই প্রান্তের বিভব V3। কেন বিভবটা আলাদা হবে কেন? ভাই কারেন্ট সেম, রোধগুলার মান আলাদা আলাদা, তো কমন সেন্স, বিভব তো অবশ্যই আলাদা আলাদা হবে, কারণ V = IR। যেহেতু I সেম, R1 R2 R3 আর আলাদা আলাদা, সুতরাং ভোল্টেজটাও তো আলাদা আলাদা হবে, তাই না? তাহলে এই রোধের দুই প্রান্তের বিভব V1, V = IR1, এই রোধের দুই প্রান্তের বিভব V2, V = IR2, আর এই রোধের দুই প্রান্তের বিভব V3, এই V3 = IR3। এই যে তিনটা রোধের একরসে বিভব এই যে বের করে রাখলাম। এই তিনটা রোধ কিসে আছে? শ্রেণীতে। তাহলে তাদেরকে একটা তুল্য করতে পারি, এদের একটা তুল্য করতে পারি। তাহলে তুল্য করে এটা হচ্ছে RS। এবার এর দুই প্রান্তে একটা ব্যাটারি বসাই দিলাম, এর দুই প্রান্তে একটা ব্যাটারি বসাই দিলাম, ব্যাটারির বিভব হচ্ছে V। ওকে, এবার বলো এই ব্যাটারি কিন্তু আগের ব্যাটারি, সেম ব্যাটারি। তুল্য আমি তখনই বলবো
যখন এই তিনটা রোধের পরিবর্তে এমন একটা রোধ নিয়ে বসাবো যে রোধ একই বিভব পার্থক্যে একই কারেন্ট প্রবাহিত করবে, যে রোধের মধ্য দিয়ে একই বিভব পার্থক্যে একই কারেন্ট চলবে, আগের কারেন্ট আর এই কারেন্ট কিন্তু সেম কারেন্ট হইতে হবে, তাহলেই কিন্তু আমি একে তুল্য বলবো। কেমন তুল্য? শ্রেণী তুল্য। তাহলে শ্রেণী তুল্য আর এস এটা ইকুয়াল টু হবে R1 প্লাস R2 প্লাস R3 শ্রেণী তুল্য। এইবার আসো আমরা কি বের করতে চাচ্ছি? আমরা বের করতে চাচ্ছি ভোল্টেজ V1 V2 V3। এই যে সাপ্লাই ভোল্টেজটা, এই যে সাপ্লাই ভোল্টেজটা, এই ভোল্টেজটাই তিনটা ভাগে ভাগ হয়েছে, এই ভোল্টেজটাই তিনটা ভাগে ভাগ হয়েছে V1 V2 V3। ধরো তোমার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, এখানে 2 ভোল্ট, এখানে 3 ভোল্ট, তাহলে এখানে হবে 5 ভোল্ট। তাহলে 10 এটা সমান সমান 2 যোগ 3 যোগ 5, 10 সমান সমান 2 যোগ 3 যোগ 5, তাহলে 10, এই যে 10 ভোল্ট এটা ভাগ হয়ে যাবে V1 V2 V3। তাহলে এবার আসো আমরা V1 V2 V3 টা বের করতে চাই। আচ্ছা তাহলে এখান থেকে আমাকে একটু বলো তো কারেন্ট I কত? তাহলে কারেন্ট I V ইকুয়াল টু IR, তাহলে কারেন্ট I ইকুয়াল টু V ডিভাইডেড বাই R, কোন R? আর S, কোন R? আর S। এবার এটাকে 1 নম্বর সমীকরণ বলি, এটাকে 2 নম্বর, আর এটাকে 3 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণ থেকে পাই, দেখো 1 নম্বর সমীকরণ থেকে পাই ভোল্টেজ V1 ইকুয়াল টু IR1 আর I1 ইকুয়াল টু I ইকুয়াল টু V ডিভাইডেড বাই RS। তাহলে I এর জায়গায় বসাই দিলাম V ডিভাইডেড বাই RS। তাহলে V1 I ইকুয়াল টু V ডিভাইডেড বাই RS ইনটু R1। এবার একটু সুন্দর করে সাজাই, যে অতএব V1 ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই RS ইনটু V টোটাল। ঠিক আছে, R1 ডিভাইডেড বাই RS ইনটু V টোটাল, এটাই হচ্ছে ভোল্টেজ। সেম একইভাবে যদি আমি এবার V2 টা বের করি, সেম একইভাবে V2, তাহলে কি হবে? R2, হিসাব করা যাবে না, বুদ্ধি খাটায় বলতে হবে। তাহলে উপরে R1 এর জায়গা হবে R2, নিচে হবে RS ইনটু V টোটাল। এই V টোটাল মানে সাপ্লাই ভোল্টেজ, এইটা বুঝতে পারছো? এই যে এই V টোটাল মানে সাপ্লাই ভোল্টেজটা টোটাল। কি ক্লিয়ার? তাহলে আমরা একটা ইন জেনারেল সূত্র লিখতে পারি, একটা ইন জেনারেল ইকুয়েশন, একেবারে জেনারেল একটা সূত্র। সেটা হচ্ছে দেখো, যার দুই প্রান্তের বিভব বের করব, যে রোধের দুই প্রান্তের বিভব আমি বের করব, তাহলে ধরো Vx, তার তার রোধটাকে উপরে, দ্যাট মিন্স Rx। কি বুঝলা কিনা? যে রোধের দুই প্রান্তের বিভব বের করব তার বিভব, তাহলে Vx ধরলাম, তাহলে রোধটা বসবে, ওই রোধটাই বসবে উপরে, দ্যাট ইজ Rx। নিচে শ্রেণী তুল্য RS ইনটু যে বিভবটা ভাগ হয়ে যাবে সেই V টোটাল, এই যে এই বিভবটা ভাগ হয়ে যাচ্ছে এই V টোটাল, এইটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। তাহলে তুমি ভোল্টেজ ডিভাইডার কোথায় খাটাবা? যেখানে ভোল্টেজ ভাগ হবে, মানে শ্রেণীতে। কিভাবে খাটাবা? যার বিভব বের করবা তার রোধ বসাবা উপরে, নিচে শ্রেণী তুল্য রোধ গুণ যে বিভবটা ভাগ হয়ে যাবে সেই টোটাল বিভব, শেষ। কি কথা কি ক্লিয়ার? তাহলে এই জেনারেল সূত্রটা আমাদের জানতে হবে, এটা জানলেই হয়ে যাবে। তাহলে একটু মাথায় রাখবা, ভোল্টেজ ডিভাইডার রুল শ্রেণী সার্কিটের ক্ষেত্রে খাটবে, শ্রেণীতে খাটে। অনেকে কি করে? ভোল্টেজ ডিভাইডার রুল খাটাচ্ছে, ভিডিআর খাটাচ্ছে, কোথায়? সমান্তরাল সার্কিটে। ও মনে করো বেসিক কিছুই জানে না, সূত্র একটা পাইছে, খাটাইতে হয়, খাটাচ্ছে। তো এরকম করলে কিন্তু চলতরিৎ পারবা না, অন্যান্য অধ্যায় পারবা, কিন্তু চলতরিতের কিন্তু ব্যাপার স্যাপার অন্যরকম। চলতরিৎ কিন্তু একেবারে বুঝতে হবে কেন খাটাচ্ছি, কোথায় খাটে, কিভাবে খাটাইতে হয়, সূত্রটা কি, মানে প্রসেস, ডেরিভেশন, এগুলা ভালো করে ডিপলি বুঝতে হবে, না হলে কিন্তু ম্যাথ পারা যাবে না। ওকে, তাহলে এবার চলো কারেন্ট ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, CURRENT, কারেন্ট ডিভাইডার রুল। এটা হচ্ছে সংক্ষেপে সিডিআর। ভোল্টেজ ডিভাইডার রুল ছিল ভিডিআর, কারেন্ট ডিভাইডার রুল সিডিআর। কখন খাটবে এটা? যখন কারেন্ট ভাগ হয়ে যাবে। কারেন্ট ভাগ হয় কোন সার্কিটে? কারেন্ট বিভক্তিকরণ হয় কোন সার্কিটে? সমান্তরাল সার্কিটে। তাহলে এইবার কারেন্ট ডিভাইডার রুলটা খাটবে সমান্তরাল সার্কিটের জন্য। তাহলে ধরো তিনটা রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, একটা, দুইটা, তিনটা। এই যে তিনটা রোধ সমান্তরাল সমবায়ে আছে, দিয়ে এদেরকে একটা ব্যাটারির সাথে যুক্ত করলাম।
এদের তুল্য হচ্ছে এটা, এদের তুল্য এটা। এবার এটা R1, এটা R2, এটা R3, এদের তুল্য আরপি। আরপি ইকুয়াল টু আমরা জানি কিনা? হ্যাঁ জানি। আরপি ইকুয়াল টু R1 ইনভার্স সমান্তরাল তুল্য, R2 ইনভার্স, R3 ইনভার্স, তারপরে টোটালটার ইনভার্স। এই ভোল্টেজটা ভি, সুতরাং এই ভোল্টেজটা হবে ভি। টোটাল কারেন্ট, এখানে টোটাল কারেন্ট আই, এই টোটাল কারেন্ট আই গিয়ে এইবার দেখো সামনে রাস্তা পাচ্ছে তিনটা। টোটাল কারেন্ট বর্তনীর মূল কারেন্ট, মূল প্রবাহ, এটা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ। তাহলে মূল প্রবাহ আই, সেটা তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। সামনে রাস্তা তিনটা, তিন ভাগে ভাগ হয়ে যাবে। যে রাস্তায় বাধা বেশি, রোধ বেশি, সেই রাস্তায় কম কারেন্ট যাবে, আর যে রাস্তায় রোধ কম সেই রাস্তায় বেশি কারেন্ট যাবে। তাহলে এইভাবে এখান থেকে কারেন্টটা ভাগ হবে। কারেন্ট খুবই বুদ্ধিমান, রোধ দেখে ভাগ হয়ে সুন্দর করে চলে যাবে। এই তিনটা পথে কারেন্ট চলে গেল, I1 I2 I3, এসে আবার টোটাল কারেন্ট যোগ হলো আই, টোটাল কারেন্ট যোগ হলো আই। তাহলে এখানেও কিন্তু বর্তনীর মূল প্রবাহ আই, সেই আই এই তুল্য রোধের মধ্য দিয়ে যাবে, গিয়ে এই বর্তনী ঘুরবে আর কি। তো আমরা এখন কি চাই? আমরা এখন চাই I1 I2 I3 এগুলা বের করতে চাই। তো কারেন্ট ডিভাইডার রুল, টোটাল কারেন্ট আই সেটা তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে তিনটা রোধ এরা সমান্তরাল সমবায় আছে না? সমান্তরাল সমবায়ের মূল কথা, যেটা মূল যে ট্রিক্সটা যেটা মাথায় রাখতে বলছিলাম, যে সমান্তরালে কারেন্ট ভাগ হবে, ভোল্টেজ থাকবে। দেখো তাই এই প্রান্তের, এই প্রান্তকে যদি এই বিন্দু বলি, তাহলে দেখো যত দূর বাধাহীন ভাবে যাইতে পারবো এইটা এই বিন্দু। আর এই বিন্দুকে যদি আমি বি বলি, তাহলে যত দূর বাধাহীন ভাবে আমি যাইতে পারবো, দেখো এটা কিন্তু বি বিন্দু। তাহলে এ আর বি বিন্দুর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। এ আর বি বিন্দুর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি। এ আর বি বিন্দুর দুই প্রান্তের R1 এর অ্যাক্রসে বিভব পার্থক্য একই বিভব পার্থক্য ভি। R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ভি। R1 R2 R3, R1 R2 R3 তিনটারই দুই প্রান্তের বিভব পার্থক্য সেম, ভি ভি ভি। তাহলে বিভব সেম, কারেন্ট আলাদা, বিভব সেম, কারেন্ট ভাগ হয়ে গেছে। তো সেই ভাগ হয়ে যাওয়া কারেন্ট I1 I2 I3 বের করতে চাই। তাহলে তুমি একটু বলো, R1 এর দুই প্রান্তের বিভব কত? R1 এর দুই প্রান্তের বিভব কত? ভি। ভি ইকুয়াল টু R1 এর জন্য I1 R1, I1 R1। R2 এর দুই প্রান্তের বিভব কত? ভি। তাহলে ভি ইকুয়াল টু I2 R2। R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, ভি ইকুয়াল টু I3 R3, I3 R3। তাহলে ভি ইকুয়াল টু I1 R1, ভি ইকুয়াল টু I2 R2, ভি ইকুয়াল টু I3 R3। এবার I1 I2 I3 বের করতে চাই, I1 I2 I3 আমরা বের করতে চাই। তো কিভাবে? I1 ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই R1, I2 ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই R2, I3 ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই R3। ভিটা বের করবো এখান থেকে। দেখো এই সার্কিটে যদি আমি খাটাই, তাহলে ভি ইকুয়াল টু I RP। তাহলে এবার এটা 1 নং সমীকরণ, 2 নং, 3 নং, একটা দেখাই 1 নং থেকে পাই। তাহলে ভি ইকুয়াল টু I1 R1, I1 চাই, I1 ভি ডিভাইডেড বাই R1, ভি ইকুয়াল টু IRP, IRP ডিভাইডেড বাই R1। সুন্দর করে যদি সাজাই লিখি, তাহলে অতএব I1 উপরে RP নিচে R1 ইন্টু I টোটাল। দেখো I1 ইকুয়াল টু RP ডিভাইডেড বাই R1 ইন্টু I টোটাল। এই যে টোটাল কারেন্ট যেটা ভাগ হয়ে যাচ্ছে, মূল কারেন্ট, এই যে মূল কারেন্ট, মূল প্রবাহ I টোটাল, তাই না? তাহলে সেম একই ভাবে যদি বলি আমি I2 বের করো, সেম একই ভাবে I2, এটা দেখে বলতে হবে উপরে RP নিচে R2 ইন্টু I টোটাল। ঠিক আছে? I3 RP বাই R3 ইন্টু I টোটাল। তাহলে এইভাবে সূত্রটা আমি খাটাবো। তো আমি একটা জেনারেল সূত্র যাচ্ছি, ঠিক আছে, একটা জেনারেল ইকুয়েশন চাচ্ছি, কারেন্ট ডিভাইডার রুলের একটা জেনারেল ইকুয়েশন। তাহলে এইবার দেখো ঘটনাটা কি হবে। দেখো বোর্ডে দেখো, যার কারেন্ট বের করব তার রোধ নিচে, যার কারেন্ট বের করব তার রোধ নিচে। দেখো I1 R1 নিচে, I2 এর জন্য R2 নিচে, তাহলে IX যার কারেন্ট বের করব তার রোধ RX নিচে। যাদের মধ্য দিয়ে কারেন্ট ভাগ হচ্ছে, যাদের মধ্য দিয়ে ওই নির্দিষ্ট পরিমাণ কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, তাদের সমান্তরাল অর্থাৎ তুল্য রোধ উপরে ইন্টু I টোটাল, ইন্টু I টোটাল। তাহলে IX ইকুয়াল টু RP ডিভাইডেড বাই RX ইন্টু I টোটাল।
এই হচ্ছে হিসাব। ওকে ভাই, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনার জন্য ফিজিক্স কি জানো, ফিজিক্স এক্সামটা দিতে পারছি, থ্যাংক ইউ। কেন ফিজিক্স এক্সাম দিতে তোমার কি আটকে রাখছিল? ভালো দিতে পারছো? আচ্ছা, ভালো দিতে পারলে ঠিক আছে, কিন্তু শুধু পরীক্ষা দিয়ে আসলে কোনো লাভ নেই। গুড, ভেরি গুড। তোমাদের যা পড়ানো হয়েছে এগুলো যদি তুমি ধরে রাখতে পারো, ঠিক আছে, তুমি যদি পরীক্ষার হলে এগুলো ঠিকঠাক ভাবে আউটপুট দিয়ে আসতে পারো, বাসায় একটু প্র্যাকটিস করে তুমি যদি লেখার মতো দক্ষতা অর্জন করতে পারো, তাহলে তোমার আটকায় রাখবে বাংলাদেশে কারো সাধ্য নেই। কথা বলছো, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য, কারণ তুমি পড়াশোনা করছো। ঠিক আছে, আমি পড়াইছি, তুমি পড়াশোনা করছো, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। কথা কি বুঝলা? তাহলে আমরা দুটো সূত্র কিন্তু দেখে ফেললাম, কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার দেখে ফেললাম, কখন কোনটা খাটে জেনে গেলাম। এবার আসো কয়েকটা ম্যাথ করি। তো ছোট ছোট ম্যাথ দিয়ে শুরু করবো, ঠিক আছে। প্রথমে কিছু ম্যাথ দিব যেগুলো তোমরা দেখেও ধরো উত্তর বলে দিতে পারো, কিন্তু আমি তো ছোট মানুষ, ঠিক আছে, আমি ছোট মানুষ, ছোট ম্যাথ থেকে শুরু করবো। তো ধরো 1 নম্বর একটা ম্যাথ, একটা সার্কিট একে দেওয়া আছে, দুটো রোধ, একটা 6 ওহম আর একটা 3 ওহম। এই দুটো রোধ পরস্পরের সাথে শ্রেণীতে সংযুক্ত করে একটা ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে, যে ব্যাটারির ভোল্টেজের মান হচ্ছে 20 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 1 ওহম, অভ্যন্তরীণ রোধ 1 ওহম। ঠিক আছে, এটা এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, মানে তড়িৎ চালক শক্তি ই দিয়ে লিখি আমরা অনেক সময়, আর এটা তার অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর এটা হচ্ছে R1 R2 দুইটা রোধ আর কি। এবার কোশ্চেনটা হচ্ছে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ও দুই প্রান্তের বিভব নির্ণয় করো। প্রবাহ মাত্রা ও দুই প্রান্তের বিভব নির্ণয় করো, বিভব নির্ণয় করো। দেখো, আমরা স্থির তড়িতে ধারকের ক্ষেত্রে এই ম্যাথগুলো করছিলাম, এই টাইপের ম্যাথ ধারকের ক্ষেত্রে করছিলাম। ধারকের ক্ষেত্রে কথা কি ছিল জানো? ধারকের ক্ষেত্রে ছিল প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং ধারকের সঞ্চিত শক্তি এবং চার্জ নির্ণয় করো। আর এই ক্ষেত্রে কথাটা হচ্ছে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে এবং রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো। দেখো, বিভব পার্থক্য বের করতে হবে এবং কারেন্ট বের করতে হবে। ধারকের মধ্য দিয়ে তো কোনো কারেন্ট প্রবাহিত হতো না, দুইটা প্যারালাল প্লেট, মানে দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, দুইটা প্যারালাল প্লেটের মাঝখানে তো ফাঁকা, তো কারেন্ট এই পার থেকে তো ওই পাতে যাইতে পারবে না, বা এই পার থেকে তো ওই পাতে আসতে পারবে না, তো তখন কারেন্ট প্রবাহিত হতো না। কিন্তু এখানে তো রোধের মধ্য দিয়ে তো কারেন্ট যাবেই। তাহলে দেখো, এখানে এই যে তিনটা রোধ, এটাও কিন্তু সাথে, এটাও কিন্তু এ হোক অভ্যন্তরীণ রোধ, তারপরে সে তো একটা রোধ। তাহলে বর্তনীতে তিনটা রোধ, R1 R2 আর ছোট হাতের হাত, অর্থাৎ 6 ওহম, 3 ওহম এবং 1 ওহম, এরা পরস্পরের সাথে কিভাবে আছে? শ্রেণীতে সংযুক্ত আছে। তো শ্রেণীতে সংযুক্ত আছে, তুল্য বের করে ফেলবা, তারপরে এখান থেকে কারেন্ট বের করবা। বলো, এখান থেকে যে কারেন্টটা বের হবে সেই কারেন্টটা কিন্তু বর্তনী তিনটা রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে, এর মধ্যে দিয়েও সেম কারেন্ট, এর মধ্যে দিয়ে সেই একই সেম কারেন্ট, এর মধ্যে দিয়েও কিন্তু সেই একই কারেন্ট যাবে। তাহলে কারেন্ট সেম, শ্রেণীতে কি মাথায় রাখতে হবে? শ্রেণীতে মাথায় রাখতে হবে কারেন্ট সেম, শ্রেণী সার্কিট মাথায় রাখতে হবে কারেন্ট সেম, ভি আলাদা হবে, এটা মাথায় রাখতে হবে যে কারেন্ট সেম, ভি আলাদা। এটাই হচ্ছে মূল মন্ত্র, ম্যাথ করার মূল মন্ত্রই হচ্ছে এটা। কেউ ধরো যে এই ম্যাথগুলো প্রথম করতেছো, 9 10 অতটা ভালোভাবে করে আসো নাই, ভাই তুমি বিশ্বাস করো এই ম্যাথগুলো খুবই সহজ। তোমার খালি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, আই সেম হবে, ভি আলাদা হবে। তাহলে আই আমরা বের করতে পারবো না, এখান থেকে আই বের করতে পারবো না? হ্যাঁ পারবো। তুল্য রোধ কত? আর এর তুল্য রোধ আর এস হচ্ছে 6 যোগ 3 যোগ 1, তাহলে 10 ওহম। এবার কারেন্ট বের করবো, কারেন্ট আই, তাহলে আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর এস। এই যে এদের তুল্য করে ফেলছি, মানে এখন সার্কিটে কি হয়েছে? তুল্য করার পর এখন সার্কিটে একটাই রোধ, এই রোধটা হচ্ছে আর এস, তুল্য রোধ কত? 10 ওহম। আর ব্যাটারি দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 20 ভোল্ট। এই যে 20 ভোল্ট, এটা হচ্ছে ভি। তাহলে ভি ইকুয়াল টু আই আর, বা আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি এর মান 20, আর এর মান 10, তাহলে কারেন্ট কত? 2 অ্যাম্পিয়ার। এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই যে বর্তনীর প্রবাহ মাত্রা 6 3 1 সবার মধ্য দিয়ে একই কারেন্ট যাবে। এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেইটা একটু পরে 3 এর মধ্য দিয়ে যাবে, সেই একই কারেন্ট একটু পরে এই 1 ওহম রোধের মধ্য দিয়ে যাবে, সেটা ব্যাটারির মধ্য দিয়ে যাবে। এই পুরো বর্তনী জুড়ে কারেন্ট থাকবে একই কারেন্ট। তো কারেন্টটা বের করে ফেলছি। তাহলে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং কারেন্ট চাইছিল, অর্ধেক ম্যাথ শেষ, কারেন্ট কিন্তু বের করা হয়ে গেছে। এবার দুই প্রান্তের বিভব পার্থক্য, তো ভাই আরো সহজ, দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা, এটা তো আরো সহজ। ভি ইকুয়াল টু আই আর, এর বিভব বের করব ভি1, এর বিভব ভি1, এর বিভব ভি2, এর বিভব
V3, এটা অভ্যন্তরীণ রোধ হলো রোধ, ওরও কিন্তু দুই প্রান্তের বিভব হবে। তাহলে এখন আমরা বিভব বের করব V1 V2 V3। তাহলে V1 ইকুয়াল টু I R1, I এর মান 2, R1 এর মান 6, 6 দুগুণে 12 ভোল্ট। তারপরে V2 ইকুয়াল টু I R2, I এর মান 2, R2 এর মান 3, 3 দুগুণে 6 ভোল্ট। V3 ইকুয়াল টু I R3, I এর মান হচ্ছে 2, R3 এর মান হচ্ছে 1, তাহলে 2 গুণ 1, 2 ভোল্ট। কথা বুঝছো? 12 ভোল্ট 6 ভোল্ট 2 ভোল্ট, 12 ভোল্ট 6 ভোল্ট 2 ভোল্ট, এই তো হয়ে গেছে। এই 12 6 আর 2 যোগ করো তো দেখি, করো করো করো, যোগ করো। 12 ভোল্ট 6 ভোল্ট 2 ভোল্ট যোগ করো, 20 ভোল্ট হয়েছে, হয়েছে 20 ভোল্ট। সাপ্লাই ভোল্টেজ কত ছিল? 20 ভোল্ট। এটা তো তোমার সাপ্লাই, তাহলে এখানে 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 ড্রপ হয়ে যে ভোল্টেজটা হবে সেটা তো সাপ্লাই ভোল্টেজের সমপরিমাণ হবে, তার বেশিও হবে না তার কমও হবে না। ঠিক আছে, তার বেশি হবে না তার কমও হবে না। হয়ে গেল, V1 V2 V3 বের করে ফেললাম। এবার আসো দেখো, এই যে ম্যাথটা আমরা করলাম V1 V2 V3 আমরা বের করলাম, এটা কিন্তু চাইলে আমরা আরেকটা ভাবে করতে পারি। V1 V2 V3 যে বের করলাম, এটা চাইলে কিন্তু আমরা আরেকটা ভাবে করতে পারি। একটু আগে যেটা শিখলাম ভোল্টেজ ডিভাইডার রুল, আমরা ওভাবেও কিন্তু করতে পারি। বর্তনীর মূল প্রবাহ মাত্রা I বের করে নিব। ঠিক আছে, আইও বের করা লাগবে না, দরকারও নেই, আইও দরকার নেই। টোটাল ভোল্টেজ কত তোমার? 20 ভোল্টেজ। সেই 20 ভোল্টেজ ভাগ হয়ে যাচ্ছে 6 এর অ্যাক্রসে, 3 এর অ্যাক্রসে, 1 এর অ্যাক্রসে। দেখো ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে যদি করি, অর ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে, তাহলে V1 ইকুয়াল টু যার বিভব বের করব তার রোধ উপরে R1 ডিভাইডেড বাই RS শ্রেণী তুল্য ইনটু V টোটাল। ঠিক আছে, দেখো ভদ্রতার ক্ষেত্রে সূত্রটা লিখলাম, এর পরের গুলো সূত্রটা লিখবো না কিন্তু। তাহলে V1 ইকুয়াল টু যার বিভব বের করব তার রোধ উপরে এদের এদের যাদের মধ্য দিয়ে বিভব ভাগ হয়ে যাচ্ছে তাদের শ্রেণী তুল্য, যাদের মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে তাদের শ্রেণী তুল্য 6 3 1, তাদের শ্রেণী তুল্য নিচে 6 3 1 10 গুণ V টোটাল, টোটাল ভোল্টেজ কত? 20 ভোল্ট। তাহলে 20 10 কাটাকাটি করে উপরে 2, 6 ইনটু 2 কত ভোল্ট? 12 ভোল্ট। শেষ, বুঝলা? তাহলে আমি যদি এবার V2 বের করি, যার ভোল্টেজ বের করব তার রোধ উপরে শ্রেণী তুল্য নিচে ইনটু টোটাল ভোল্টেজ, তাহলে 2 গুণ 3, 3 দুগুণে 6 ভোল্ট। V3 যার ভোল্টেজ বের করব তার রোধ উপরে শ্রেণী তুল্য নিচে ইনটু 20 ভোল্ট, তো 20 ভাগ 10 কত? 2 ভোল্ট। 2 ভোল্ট 6 ভোল্ট 8 ভোল্ট প্লাস 12 ভোল্ট, টোটাল যোগ করলে 20 ভোল্ট। সাপ্লাই ভোল্টেজ হচ্ছিল আমার 20 ভোল্ট। এই সাপ্লাই ভোল্টেজ 20 ভোল্টই ভাগ হয়ে যাচ্ছে এই তিনটা রোধের অ্যাক্রসে। বুঝতে পারছো? ক্লিয়ার? এই ম্যাথগুলো করার জন্য আরেকটা মেথড আছে যেটাকে বলা হয় ছক মেথড। ঠিক আছে, এই ম্যাথগুলো করার জন্য আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে ছক মেথড। বিশেষ করে বড় বড় সার্কিটের জন্য এই ছক মেথডটা খুবই কার্যকরী। বড় বড় সার্কিটের জন্য এই ছক মেথডটা খুবই কার্যকরী। তো তোমাকে একটু দেখাই। 6 ওহম 3 ওহম শ্রেণীতে যুক্ত ছিল, আর তারপরে তার সাথে 20 ভোল্ট এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধের একটা ব্যাটারি সংযুক্ত ছিল। প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ও কারেন্ট বের করব। তো কি মেথড? ছক মেথড। ঠিক আছে, এগুলো ধরো তোমার এই বয়সে কিন্তু এই এত ছোট ম্যাথ আসবে না, এত ছোট ম্যাথ কিন্তু এই বয়সে তোমার আসবে না। তিনটা রোধ, 1 2 3, তিনটা রোধ। রোধ, তাদের ভোল্টেজ, এই 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 কি হলো? রোধ, রোধ ভোল্টেজ কারেন্ট, আর তো লাগবে না, তিনটা হলেই তো এনাফ। এইবার শুন, রোধ আর, কারেন্ট আই, আর বিভব ভি। বিভব কি এককে? ভোল্ট এককে। কারেন্ট কি এককে? অ্যাম্পিয়ার এককে। রোধ কি এককে? ওহম এককে। হ্যাঁ, তাহলে আসো এবার রোধ কত কত? 6 3 1 ওহম, 6 ওহম 3 ওহম 1 ওহম, তিনটা তো ওকে। এবার তুমি মাথায় রাখবা এই ছকের যে কোনো একটা যদি আমি পেয়ে যাই, বাকিটা পাওয়ার জন্য আর হিসাব করার দরকার হয় না, ছকে আমি চলে আসবো।
বাকিটা পাওয়ার জন্য আর হিসাব করতে হবে না, ছকে চলে আসবা, এমনি মান বের হয়ে যাবে যদি যে কোনো একটা তুমি পেয়ে যাও। আচ্ছা, তিনটা রোধ শ্রেণীতে আছে তাহলে কারেন্ট সেম, শ্রেণীতে আছে তাহলে কারেন্ট সেম, আই সেম, সেম কারেন্ট আই। তাহলে আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তো ভি এর মান কত? সাপ্লাই ভোল্টেজ 20 ডিভাইডেড বাই আর। তাহলে এই বর্তনীর তুল্য, এই যে ব্যাটারির অ্যাক্রসে দেখো এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দুর অ্যাক্রসে তুল্য রোধ 6 3 9 10। তাহলে 6 যোগ 3 যোগ 1 10। তাহলে 20 ভাগ 10 মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে গেছে। এই 2 অ্যাম্পিয়ার 6 এরও কারেন্ট, 3 এরও কারেন্ট, 1 এরও কারেন্ট। 6 এরও কারেন্ট 2 অ্যাম্পিয়ার, 3 এরও কারেন্ট 2 অ্যাম্পিয়ার, 1 এরও কারেন্ট 2 অ্যাম্পিয়ার, 1 এরও কারেন্ট 2 অ্যাম্পিয়ার। কথা কি বুঝছো? তাহলে ছকের একটা জিনিস পেয়ে গেলে বাকিটা পেয়ে যাব, আর আমার হিসাব করা লাগবে না। তুমি এবার বলো ভি লাগবে, এটা আই এটা আর, তাহলে ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই গুণ আর, আই গুণ আর। 6 গুণ 2 6 দুগুণে 12 ভোল্ট, বুঝছো? 3 দুগুণে 6 ভোল্ট, 1 গুণ 2 ভোল্ট, শেষ। এই তো হয়ে গেল। এটা হচ্ছে ছক মেথড। কি কথা বুঝছো? তো বিশেষ করে কম সময়ে তাড়াতাড়ি উত্তর বের করতে গেলে এভাবে কিন্তু প্র্যাকটিস তুমি করতে পারো। ছকের মাথায় রাখবা, একটা পেয়ে গেলে বাকিটা আমি এমনি পেয়ে যাব, বাকিটার জন্য আর হিসাব করতে হবে না, বাকিটার জন্য আর হিসাব করতে হবে না, এটাই হচ্ছে সুবিধা। তাহলে চলো এবার আরেকটা সার্কিট সলভ করব, 2 নম্বর সার্কিট। 2 নম্বর সার্কিট 6 ওহম আর এখানে হচ্ছে 3 ওহম। 6 ওহম আর 3 ওহম একটা 18 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত আছে, একটা 18 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত আছে যার কোনো অভ্যন্তরীণ রোধ নেই। তাহলে 6 ওহম এবং 3 ওহম দুইটা রোধ পরস্পরের সাথে সমান্তরালে সংযুক্ত করে 18 ভোল্টের একটা ব্যাটারির সাথে দুই প্রান্ত কানেক্ট করা হলো। তাহলে আমাদের এখন কি বলছে? প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কারেন্ট নির্ণয় করো, বিভব পার্থক্য ও প্রবাহ মাত্রা নির্ণয় করো। সেম কোশ্চেন, প্রবাহ মাত্রা নির্ণয় করো। খুবই খুবই সহজ কোশ্চেন। দেখো 6 আর 3 পরস্পরের সাথে সমান্তরাল আছে, 6 আর 3 পরস্পরের সাথে সমান্তরাল আছে, আর এই ব্যাটারির কোনো অভ্যন্তরীণ রোধ নেই। এই বিন্দু যদি বি বিন্দু হয়, এই বিন্দু বি বিন্দু, আর এই বিন্দুটা যদি এ বিন্দু হয়, এই বিন্দু এ বিন্দু, তাহলে 6 ওহম রোধ তার দুই প্রান্ত ছয় ওহম রোধ তার দুই প্রান্ত এ আর বি এর মধ্যে, 3 ওহম রোধ তার দুই প্রান্ত এ আর বি এর মধ্যে, 18 ভোল্ট ব্যাটারি তার দুই প্রান্ত এ আর বি এর মধ্যে। প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলছে। এটা কি বের করা লাগবে? হ্যাঁ, এটা বের করতে হবে, এ তো দেওয়াই আছে। কত? 6 এর দুই প্রান্তের বিভব এ আর বি, দুই বিন্দুর এ আর বি দুই বিন্দুর বিভব পার্থক্য 18 ভোল্ট, 3 এর দুই প্রান্তের বিভব 18 ভোল্ট, সমান্তরালে আছে। তাহলে এদের এই যে দুই প্রান্তের বিভব কত ভোল্ট? 18 ভোল্ট। এটা বি বিন্দু হলে এই পর্যন্ত বি বিন্দু, এটা এ বিন্দু হলে এই পর্যন্ত এ বিন্দু। তাহলে এ আর বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য 18 ভোল্ট, 6 এর দুই প্রান্তের বিভব পার্থক্য 18 ভোল্ট, 3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য 18 ভোল্ট। কথা বুঝছো কি বোঝো নাই? তাহলে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত ভোল্ট? 18 ভোল্ট। তাহলে 6 ওহম ও 3 ওহমের বিভব, দুই প্রান্তের বিভব ভি হচ্ছে 18 ভোল্ট। হয়ে গেল। আচ্ছা, কারেন্ট তো ভাগ হয়ে যাবে, এখানে কারেন্ট আসবে, এই আই কারেন্ট এসে ভাগ হয়ে যাবে, এটা আয়ন আর এটা I2, কারেন্ট এসে ভাগ হয়ে যাবে আয়ন I2। তাহলে 6 এর দুই প্রান্তের বিভব 18 ভোল্ট, 3 এরও দুই প্রান্তের বিভব 18 ভোল্ট। এবার কারেন্ট ভাগ হয়ে যাবে ভি ইকুয়াল টু আইআর। তাহলে 6 ওহমের জন্য, ধরো 6 ওহমের জন্য ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর। তাহলে এটা 18 ভোল্ট, আই বের করতে চাই, আর কত? 6। তাহলে তবে আই ইকুয়াল টু 18 ভাগ 6, 3 6 18, তাহলে 3 অ্যাম্পিয়ার। তারপরে 3 ওহমের জন্য
ভি ইকুয়াল টু আই আর। তাহলে ভি হচ্ছে 18, আই গুণ আর 3, তাহলে এই ক্ষেত্রে আই ইকুয়াল টু 18/3 6 অ্যাম্পিয়ার। এই তো হয়ে গেল। তাহলে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 12 ভোল্ট, আর এর কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার, এর কারেন্ট হচ্ছে 6 অ্যাম্পিয়ার। দেখো যে রোধ বেশি তার মধ্যে কারেন্ট কম, যে রোধ বেশি তার মধ্যে কারেন্ট কম। এর রোধটা বেশি, এর মধ্যে দিয়ে কারেন্ট গেছে হচ্ছে 3, আর এর রোধটা কম, এর মধ্যে দিয়ে কারেন্ট গেছে বেশি। ঠিক আছে, তাহলে এবার আসো এটা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করা যাইতো কিনা? হ্যাঁ যাইতো, এটা তো এক মেথডে করলাম। এবার কারেন্ট ডিভাইডার রুল দিয়ে, তো আসো এদের তুল্য করে ফেলি, 6 আর 3 এর তুল্য। তো 6 আর 3 এর তুল্য করলে আর পি, 6 ইনভার্স 3 ইনভার্স, টোটালটার ইনভার্স। তো দেখি টোটালটার ইনভার্স কত হয়। 6 ইনভার্স প্লাস 3 ইনভার্স, টোটালটা ইনভার্স, ও আচ্ছা 2 ওহম। ওকে 2 ওহম। এবার ব্যাটারি হচ্ছে 18 ভোল্ট, ভি হচ্ছে 18 ভোল্ট। তাহলে টোটাল কারেন্টটা বের করি এখান থেকে। টোটাল কারেন্ট আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি হচ্ছে 18 ভাগ আর হচ্ছে 2, 18/2 9 অ্যাম্পিয়ার, 18/2 9 অ্যাম্পিয়ার, টোটাল কারেন্ট 9 অ্যাম্পিয়ার। এই 9 অ্যাম্পিয়ার কারেন্ট এবার ভাগ হয়ে যাবে দুটো রাস্তায়। টোটাল কারেন্ট বের করছি, এবার 9 অ্যাম্পিয়ার কারেন্ট দুইটা রাস্তায় ভাগ হয়ে যাবে, I1 আর I2 হবে। তাহলে I1 আর I2, যার কারেন্ট তার রোধ নিচে, তুল্য রোধ উপরে, ইনটু টোটাল কারেন্ট আই। ভালো করে এই ম্যাথটা খেয়াল করো। অনেকের মনে হইতে পারে সহজ ম্যাথ, পারবো, খুব ইজি। এই কারণে বলতেছি ভালো করে এই ম্যাথটা দেখো, এরপরে একটা ম্যাথ করবো কিন্তু, তখন কিন্তু মাঝে মাঝে উষ্টা খেয়ে পড়বা। এই কারণে ভালো করে খেয়াল রাখিও, যতই সহজ হোক যতই ছোট হোক তারপরেও দেখো ভালো করে বোঝো। চলতরিতের ফাঁক ফোকর আছে, মার প্যাচ আছে বহুত। তাহলে R1 যার কারেন্ট তার রোধ নিচে, তুল্য সমান্তরাল তুল্য উপরে, সমান্তরাল তুল্য উপরে। তাহলে এখানে R1 এর মান 6 ধরো, তুল্য রোধ আরপি, তুল্য রোধ 2 উপরে, ইনটু টোটাল কারেন্ট তো 9, তাহলে 6 আর উপরে 9, তাহলে কাটাকাটি করো। 6 9, টোটাল কারেন্ট 9, টোটাল কারেন্ট 9। হ্যাঁ, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 9 দুগুণে 18 ভাগ 6। আচ্ছা তাহলে 3 অ্যাম্পিয়ার, তাই না? হ্যাঁ 3 অ্যাম্পিয়ার। কি কথা বুঝছো? 3 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এবার আসো I2 RP ডিভাইডেড বাই R2 ইন্টু I টোটাল। যার কারেন্ট তার রোধ নিচে, তুল্য রোধ উপরে, ইন্টু I টোটাল। তাহলে I2 হচ্ছে কার মধ্য দিয়ে? 3 এর মধ্য দিয়ে। RP তুল্য 2, আর এটা টোটাল কারেন্ট 9, 3 3 9, 3 দুগুণে 6, 6 অ্যাম্পিয়ার। দেখো হয়েছে কিনা? এই তো হয়ে গেল। এটা ছক মেথডে করা যায় কিনা? হ্যাঁ যায়, ছক মেথডে করা যাবে কিনা? অবশ্যই যাবে ছক মেথডে। হয়েছে সবার? হয়েছে? চলো দ্রুত। এটা তো ছক মেথডে এমনি হয়ে গেছে, ছক মেথডে তো আর কি করার। ঠিক আছে, এটা ছক মেথডে করতে সময় লাগবে 10 সেকেন্ড, 10 সেকেন্ড সময় লাগবে। এটা হচ্ছে 6 ওহম, এটা 3 ওহম, এদের অ্যাক্রসে ব্যাটারি 18 ভোল্টের, 18 ভোল্টের ব্যাটারি। ওকে, তাহলে এবার আসো ছক। এক, কয়টা রোধ এখানে? দুটো না? তাহলে দুটো রোধ করলে হবে, দুটো। রোধ আর, কারেন্ট আই, অ্যাম্পিয়ার এককে, ভি ভোল্ট এককে। হ্যাঁ, তাহলে দুইটা, 6 ওহম আর 3 ওহম। তো 6 ওহম আর 3 ওহম, দেখো 6 এর দুই প্রান্তের বিভব 18 ভোল্ট। এই যে 6 তার দুই প্রান্তের বিভব 18 ভোল্ট, 3 এরও দুই প্রান্তের বিভব 18 ভোল্ট। তাহলে ভোল্টেজ পেয়ে গেছি 18 ভোল্ট, 18 ভোল্ট, ভোল্টেজ সেম। এবার ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর। তাহলে আই লাগবে ভি বাই আর, 18/6 3 অ্যাম্পিয়ার। ভি ইকুয়াল টু আইআর, আই ইকুয়াল টু ভি বাই আর, 18/3 6 অ্যাম্পিয়ার। শেষ, প্রবলেম সলভ। বুঝতে পারছো? ওকে।
গুড, ভেরি গুড। ওকে, এইবার আসো 3 নম্বর। দুটো রোধ সমান্তরালে থাকবে, তার সাথে একটা ব্যাটারি সংযুক্ত, কিন্তু এইবার এই ব্যাটারির একটা অভ্যন্তরীণ রোধ আছে। এই ব্যাটারির একটা অভ্যন্তরীণ রোধ আছে। এইবার হিসাব নিকাশ কেমন হবে? ঠিক আছে, তাহলে আসো মানগুলা দিই একটু। এটা ধরো 3 ওহম, এটা ধরো 6 ওহম, এটা ধরো 1 ওহম, আর এটা ধরো 30 ভোল্ট। কোশ্চেন একই, প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য প্রবাহ মাত্রা। প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ও প্রবাহ মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে এবার আসো, সহজ তো। এই যে 3 আর 6 কিসে আছে? সমান্তরালে। তাহলে 3 এর দুই প্রান্তের বিভব, 6 এর দুই প্রান্তের বিভব সেম। সেই বিভব কত ভোল্ট? এবার 30 ভোল্ট। এই তো হয়ে গেল। 3 এর দুই প্রান্তের বিভব, 3 আর 6 প্যারালাল না? প্যারালাল থাকলে বিভব সেম। তাহলে 3 এর দুই প্রান্তের বিভব, 6 এর দুই প্রান্তের বিভব একই, বিভব সেম। আর বিভব কত দেওয়া আছে? 30 ভোল্ট। আগে কেমন ছিল দেখো, এই যে আগে এই যে 6 ওহম 3 ওহম, এদের দুই প্রান্তের বিভব কত ছিল? 18 ভোল্ট। তাহলে এবার কত হবে? এবার হবে 30 ভোল্ট। না না, এখানেই কাহিনী। দেখো অনেকের কাছে এরকম মনে হচ্ছে, ভালো করে বোঝো, এইটা আর হবে না। কেন হবে না? দেখো এই প্রান্ত এ, তাহলে দেখো বাধাহীন ভাবে যতদূর আসতে পারবো, ধরো এইটাই। এই প্রান্ত বি, বি এখানেই শেষ, এই পর্যন্ত বি হবে না, এবার হবে না, বি এখানেই শেষ। ধরো এটা সি, তাহলে এটা সি হলে এই যেটা সি। তাহলে কাহিনী কি? কাহিনী হচ্ছে ব্যাটারি হচ্ছে এ আর বি এই দুই বিন্দুর মধ্যে, এ আর বি এই দুই বিন্দুর মধ্যে ব্যাটারির বিভব হচ্ছে 30 ভোল্ট। এ আর বি এই দুই বিন্দুর মধ্যে ব্যাটারির বিভব কত? 30 ভোল্ট। 3 ওহমের দুই প্রান্তের বিভব কত? 30 ভোল্ট না? 3 ওহমের দুই প্রান্ত তো এ আর বি না? এ আর বি হলে, এই অভ্যন্তরীণ রোধ না থাকলে তখন 30 ভোল্ট হইতো, কিন্তু এই অভ্যন্তরীণ রোধ আছে, এবার তো 30 ভোল্ট হবে না। কারণ এই 3 এর দুই প্রান্ত এ আর সি, 6 এর দুই প্রান্ত এ আর সি, ব্যাটারির দুই প্রান্ত এ আর বি। তাহলে কাহিনীটা এখানে। তো এই ভুলটা যদি কেউ করো তাহলে কিন্তু আর হবে না। তাহলে এবার কিন্তু দেখেই তুমি 3 আর 6 এর দুই প্রান্তের বিভব বলতে পারছো না। পারতা, এই রোধটা না থাকলে তখন পারতা। হ্যাঁ, তখন হয়তো 3 এর দুই প্রান্তের বিভব 30 ভোল্ট, 6 এর দুই প্রান্তের বিভব 30 ভোল্ট হতো, কিন্তু এবার আর হবে না। তাহলে এইবার কি করে করব? সমস্যা কি? সার্কিট ছোট করে ফেলো, 3 আর 6 তুল্য করে ফেলো। তো 3 আর 6 তুল্য করলে 3 ইনভার্স প্লাস 6 ইনভার্স, এদের টোটালটার ইনভার্স হচ্ছে 2 ওহম। 2 ওহম। আর তারপরে এই পাশে কত আছে? ব্যাটারি 30 ভোল্ট, 30 ভোল্ট। আর এটা কত? এটা হচ্ছে 1 ওহম। সার্কিট রিড্র করতে হবে, আকার অভ্যাস বাড়াইতে হবে। এবার তো দেখো, এবার তো তোমার হাতের মুঠোয় চলে আসছে সার্কিট। এখান থেকে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্ট সবার মধ্য দিয়ে যাচ্ছে, এবার তো সেম কারেন্ট। এবার যদি আমি বর্তনীর মূল প্রবাহ মাত্রা আই বের করি, আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই বা ই ডিভাইডেড বাই আর প্লাস আর। ছোটবেলায় লিখতে না এরকম 9 10 থাকতে? ঠিক আছে, এরকম লিখতে তো নাকি? তাহলে ভি ডিভাইডেড বাই টোটাল আর, ভি ডিভাইডেড বাই টোটাল আর আর কি। তাহলে ভি কত? 30, আর টোটাল আর মানে তুল্য আর কি। এইটা আর এইটা, এই দুইটা সমান্তরালে আছে, সমান্তরালে 2, 2 এর সাথে 1 শ্রেণীতে আছে। তাহলে 2 আর 1 3, 2 যোগ 1 3। তাহলে কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার। কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে বর্তনীর মূল প্রবাহ 10 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, এই যে আই 10 অ্যাম্পিয়ার, এই আই হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এসে দুইটা রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে। কি হচ্ছে? দুইটা রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে। এই রাস্তা I1, এই রাস্তা I2, দুইটা রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে।
তাহলে ভাগ হয়ে গেলে কি কি রুল? ভাগ হয়ে গেলে কারেন্ট ডিভাইডার। কত কারেন্ট ভাগ হচ্ছে? কত কারেন্ট ভাগ হচ্ছে? 10 এম্পিয়ার। 10 এম্পিয়ার এসে সামনে পাচ্ছে দুটো রাস্তা, দুটো রাস্তায় ভাগ হয়ে চলে যাচ্ছে, আই1 I2 ভাগ হয়ে চলে যাচ্ছে। তাহলে কারেন্ট ডিভাইডার রুল খাটাও এবার। তাহলে কারেন্ট ডিভাইডার I1, ভাই বোর্ডে তাকাও, সবাই বোর্ডে তাকাও, কেউ লিখবা না। যার কারেন্ট বের করব তার রোধ নিচে, তার রোধ 3 নিচে, তুল্য রোধ উপরে। তো তুল্য রোধ কত? এই বর্তনীর তুল্য রোধ কত? 2 আর 1। তাহলে তুল্য, টোটাল তুল্য কত? টোটাল তুল্য 3 ওহম না? টোটাল তুল্য 3 ওহম। অনেক আহাম্মক 3 বসাবে, কিন্তু আহাম্মকি করে 3 বসাইলে হবে না, বসাইতে হবে 2 উপরে বসাইতে হবে। কেন 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 2 কেন উপরে বসাইতে হবে? কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে কার কার মধ্য দিয়ে? কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে কার কার মধ্য দিয়ে? এই দুটো রোধের মধ্য দিয়ে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। তাহলে যে দুটো রোধের মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে কারেন্ট, ওই দুটোর তুল্য এনে বসাইতে হবে এখানে। হ্যাঁ, কারেন্ট যাদের মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, ইয়েস, তাদের তুল্য এনে বসাইতে হবে। তুমি পুরো সার্কিটে তুল্য এসে বসাইলে হবে? কারেন্ট তো ভাগ হচ্ছে এই দুইটার মধ্য দিয়ে, এর মধ্যে তো কারেন্ট ভাগ হচ্ছে না। এই দুইটার তুল্য 2, তার সাথে তো 1 আছে শ্রেণীতে। তাহলে তো কারেন্ট তো 1 এর মধ্য দিয়ে ভাগ হচ্ছে না, 1 এর মধ্য দিয়ে তো টোটাল কারেন্ট ওইটাই যাচ্ছে, 10ই যাচ্ছে। তাহলে যাদের মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে তাদের তুল্য বসাইতে হবে। মাথায় রাখবা, এই জায়গায় অনেকে ভুল করে। টোটাল কারেন্ট কত? 10। তাহলে 10 দুগুণে 20 ভাগ 3, 20 ভাগ 3, তাহলে 6.67, 6.666 মানে 6.67 অ্যাম্পিয়ার। এবার I2 যদি বের করি, কার মধ্য দিয়ে কারেন্ট? I2 6 এর মধ্য দিয়ে, 6 উপরে 2, টোটাল কারেন্ট 10। তাহলে এটা হবে 33.33 আর কি, 20 ভাগ 6, তাহলে 3.33 অ্যাম্পিয়ার। ভাই এই দুটো যোগ করো, যোগ করলে তুমি 10ই পাবা। 6, 7, 8, 9 আর এইটুকু যোগ করলে 1, 10 অ্যাম্পিয়ার কারেন্টই দুইটা রাস্তা সুন্দর করে ভাগ হয়ে যাচ্ছে। তো আমাদের কি চাইছে? প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আর কারেন্ট চাইছে। তো দেখো তো এবার, আচ্ছা এই যে 3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য এবার কত? 3 এর কারেন্ট বের করে ফেলছো, 3 ওহম রোধের কারেন্ট বের করে ফেলছো। তাহলে 3 ওহম রোধের দুই প্রান্তের বিভব, তো 3 ওহম রোধের দুই প্রান্তের বিভব V = IR, V = IR। তাহলে I1 এবং R, I1 এবং R, তাহলে I1 এবং R হচ্ছে 3। তাহলে আয়নের মান হচ্ছে 6.67, তাই না? হ্যাঁ, ইনটু R কত? R হচ্ছে 3, তাহলে 6.67 গুণ 3, তাহলে 20 ভোল্ট। আর 6 ওহমের জন্য V = IR, V = I2R। ভাই সেমই হবে, 3 আর 6 আছে সমান্তরালে, 3 এবং 6 আছে সমান্তরালে, তাহলে 3 এর দুই প্রান্তের বিভব যা হবে 6 এর দুই প্রান্তের বিভব তাই হবে। তাহলে V = IR, এটা হবে 3.33 গুণ R 6, দেখো 20 ভোল্টই হবে, সেম হবে। ঠিক আছে, তারপরে 1 এর মধ্য দিয়ে কারেন্ট কত? 1 এর মধ্য দিয়ে কারেন্ট তো মূল কারেন্ট, সেই মূল কারেন্ট তো I তো বের করে ফেলছি 10, তাহলে 1 এর মধ্য দিয়ে কারেন্ট হয়ে গেছে 10। এবার 1 এর দুই প্রান্তের বিভব, তাহলে 1 ওহমের বিভব, 1 ওহমের বিভব, তাহলে V = IR, তাহলে 1 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 10, আর তার রোধ কত? 1, তাহলে 10 ভোল্ট, 10 ভোল্ট, 10 ভোল্ট। মজার ব্যাপার দেখো ভোল্টেজ কেমনে ভাগ হচ্ছে। এইখানে 10 ভোল্ট, আর এর দুই প্রান্তে, এই যে এদের দুই প্রান্তে 20 ভোল্ট, এই যে 20 ভোল্ট, তাহলে 30 ভাগ হয়ে 20 ভোল্ট, 10 ভোল্ট, তাহলে 20 আর 10 যোগ করলে কত? 30 ভোল্ট। 20 আর 10 যোগ করলে কত? 30 ভোল্ট। মিলে যাইতে হবে, পাই টু পাই মিলে দিতে হবে, পাই টু পাই। কি কথা বুঝছো? তুমি এই ভোল্টেজটা আগেই বের করতে পারতা, ভোল্টেজটা এখানেই বের করো না, এখানে ভোল্টেজটা বের করো না, ধরো এটা V1 এটা V2 দিয়ে বের করো, ভোল্টেজ বের করে ফেলো। দেখো V = IR, তাহলে I হচ্ছে 10 গুণ 2, 10 দুগুণে 20 ভোল্ট, 10 দুগুণে 20 ভোল্ট, ঠিক আছে, এটা 20 ভোল্ট, আর 10 গুণ 1 10 ভোল্ট। এই যে এটা 20 ভোল্ট বের করলো না, এরা দুই জন তো শ্রেণীতে আছে, সরি সমান্তরালে আছে, এদেরই তো তুল্য এ, তো সমান্তরালে থাকলে বিভব সেম, তাহলে এদের দুই প্রান্তের বিভব যা, তুল্যের দুই প্রান্তের বিভব তো তাই। এই যে এই দুই বিন্দু মানে এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দু মানে এই দুই বিন্দু, বুঝছো? এই দুই বিন্দু মানে এই দুই বিন্দু, এদের দুই প্রান্তের বিভব কত? 20 ভোল্ট, এদের কত হইতো? 20 ভোল্ট হইতো। ঠিক ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে ব্যাপার। দেখো দেখো দেখো, ম্যাথ অনেক ভাবে করা যায়, মুখস্থ করিও না। মুখস্থ করলে তুমি মনে করো যে বই দ্বারা, গাইড দ্বারা চালিত হয়ে যাবা, নিজের বুদ্ধিকে কাজে লাগাবা,
ঠিক আছে, তোমার এই ম্যাথ গুলা করার জন্য মূল মন্ত্র হচ্ছে শ্রেণীতে কারেন্ট সেম, বিভব আলাদা, সমান্তরালে বিভব সেম, কারেন্ট আলাদা। এটাই হচ্ছে মূল মন্ত্র। এটা জপতে থাকবা, দেখবা ম্যাথ হয়ে গেছে। ঠিক আছে, এটা জপতে থাকলে দেখবা ম্যাথ হয়ে গেছে। এটা হচ্ছে একটা সার্কিট। তো আগের সার্কিটই অর দেখাচ্ছি। ঠিক আছে, ও না সমান্তরালে ছিল, সরি সরি সরি, এই দুটো সমান্তরালে ছিল। সমান্তরালে ছিল। তাহলে 3 আর 6, উপরে 3 ওহম, নিচে 6 ওহম। তাহলে প্রশ্ন একই, আমরা যদি অন্যভাবে করতে চাই, অন্য কিভাবে এই দুইটার যদি তুল্য করে ফেলি তাহলে 2 হবে, 2 আর 1, 2 আর 1, এটা 2, এটা 2, এই যে এই দুইটার তুল্য করলে 2 আর তার সাথে 1, তার সাথে এটা হচ্ছে 1 ওহম, এটা 30 ভোল্ট। কি মেথড? ছক মেথড। দেখো ছক মেথডে কত শান্তি লাগে ম্যাথ করে। কয়টা রোধ? 3 6 1, তিনটা, 1 2 3। দেখো রোধ আর, তারপরে এটা কারেন্ট আই, অ্যাম্পিয়ার একক, এটা ভোল্ট ভি, ভোল্ট একক। হ্যাঁ, তাহলে 3 ওহম, 6 ওহম আর 1 ওহম, তিনটা রোধ। আমি কি বলছি, ছকের একটা পেয়ে গেলে বাকিটা পেয়ে গেছি। ছকের একটা জিনিস যদি পেয়ে যাই তাহলে বাকিটা পেয়ে গেছি। তাহলে দেখো এবার বর্তনীর মূল প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ আই, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, ভি বাই আর। তাহলে 30 ভাগ আর, 2 আর 1 3, 10 অ্যাম্পিয়ার। আচ্ছা শোনো ভালো করে, ভালো করে, এই যে কারেন্টটা, এই কারেন্টটা 2 এর মধ্য দিয়ে যাচ্ছে আর 1 এর মধ্য দিয়ে যাচ্ছে, 1 এর মধ্য দিয়ে যাচ্ছে কারেন্ট 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 1 এর মধ্য দিয়ে যাচ্ছে আর 2 এর মধ্য দিয়ে যাচ্ছে। আচ্ছা 2 কি মূল রোধ? না, মূল রোধ তো 3 আর 6। তো 3 আর 6 এর, এই 3 6 কিসে আছে? 3 আর 6 আসে 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 কিসে? 3 আর 6 কিসে কিসে আছে? সমান্তরালে। সমান্তরালে বিভব সেম, কারেন্ট আলাদা। সমান্তরালে আছে, এদের তুল্য কে? 2। এর মধ্য দিয়ে কারেন্ট কত? এর মধ্য দিয়ে কারেন্ট 10। তাহলে এর দুই প্রান্তের বিভব ভি ইকুয়াল টু আই আর। আই কত? 10, আর কত? 2। এর দুই প্রান্তের বিভব, এর দুই প্রান্তের বিভব 10 দুগুণে 20 ভোল্ট। এর দুই প্রান্তের বিভব 10 গুণ 2 20 ভোল্ট, 20 ভোল্ট। তাহলে 3 এর দুই প্রান্তের বিভব 20 ভোল্ট, 6 এরও দুই প্রান্তের বিভব 20 ভোল্ট, কারণ এরা সমান্তরালে আছে। বুঝলা? এদের তুল্য 2, 2 এর দুই প্রান্তের বিভব 20 ভোল্ট। তাহলে এরা দুইজন সমান্তরাল আছে, সমান্তরালে বিভব সেম, কারেন্ট আলাদা। বিভব সেম, বিভব সেম, তাহলে এদের তুল্য কত? 2, তার দুই প্রান্তের বিভব 20 ভোল্ট, তাহলে এরও 20 ভোল্ট, এরও 20 ভোল্ট। আসলেই তো তাই। এই দুই বিন্দুর, দেখো এই দুই বিন্দু উঠাই দিয়ে, এই যে এই দুই বিন্দু উঠাই দিয়ে, এখানেই তো তুল্য হচ্ছে 2। তাহলে এর দুই প্রান্তের বিভব যদি 20 ভোল্ট হয়, তাহলে 3 এরও 6 এরও প্রত্যেকটারই দুই প্রান্তের বিভব কত? 20 ভোল্ট। কি কথা বোঝা গেছে? তাহলে 6 এবং 3 এদের দুই প্রান্তের বিভব হচ্ছে 20 ভোল্ট। 6 এবং 3 দুই প্রান্তের বিভব 20 ভোল্ট, 20 ভোল্ট। সার্কিট সলভ, সার্কিট সলভ। এই দুটো ঘরও পূরণ হয়ে যাবে, এই ঘরও পূরণ হয়ে যাবে। কেমনে? আমি বললাম না, একটা ঘর পেয়ে গেলে বাকিটা এমনি পেয়ে গেছো। দুটো ঘর, তিনটার মধ্যে দুটো ঘর পূরণ মানে বাকিটা এমনি পূরণ। কিভাবে? আই বের করতে চাই, তবে ভি ইকুয়াল টু আই আর, আই ইকুয়াল টু ভি বাই আর, ভি বাই আর। তাহলে 20 ভাগ 3, তো 20 ভাগ 3 মানে হচ্ছে 20 ভাগ 3 মানে হচ্ছে 6.67 অ্যাম্পিয়ার। 20 ভাগ 6 মানে 3.33 অ্যাম্পিয়ার। আর ভি ইকুয়াল টু আই আর, 10 গুণ 1, 10 গুণ 1 মানে 10 ভোল্ট, 10 গুণ 1 মানে 10 ভোল্ট। শেষ, সার্কিট সলভ। মাথায় রাখবা, ছকে দুটো ঘর পেয়ে গেলে বাকিটা এমনি পেয়ে গেছি। এই কারণে আমার কাছে ছক মেথডটা ভালো লাগে। আমি ছক মেথডটা সুন্দর করে দেখতে পারি, ঘটনাটা বুঝতে পারি।
এতগুলো নিয়ম তো না, সবই নিয়ম একই। কোন নিয়মটা আলাদা? এখানে আমি কি এমন আলাদা কি কাজ করছি বলো? সবই একই, কোনো কিছুই আলাদা না। এক্সামে ইউজ করা যাবে? হ্যাঁ যাবে, অবশ্যই যাবে, কোনো সমস্যা নেই, এক্সামে ইউজ করতে পারবা। কি ক্লিয়ার? তাহলে চলো আরেকটা ম্যাথ করব, তারপর আরেকটা নতুন টপিক আমরা পড়বো। 4 নম্বর দেখো, এই একটা রোধ আর এই একটা রোধ, দুটো রোধ আছে, এখানে একটা রোধ, এখানে একটা রোধ আছে, আর এইটা হচ্ছে একটা ব্যাটারি, এখানে একটা রোধ আছে। ঠিক আছে, এটাকে একটু এইভাবে আঁকি, একই জিনিস একই কথা, আসলে এইভাবে আঁকলাম, কোনো সমস্যা আছে? তাহলে এটা 2 ওহম 4 ওহম, এটা 3 ওহম 6 ওহম, এটা 2 ওহম, এটা 50 ভোল্ট। ওকে, প্রশ্ন একই, প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, প্রতিটি রোধের প্রবাহ মাত্রা ও বিভব পার্থক্য নির্ণয় করো, ও বিভব পার্থক্য নির্ণয় করো। তুমি যে কাজটা করবা, সার্কিটকে ছোট করে ফেলবা, সার্কিটকে ছোট করে ফেলবা। সার্কিটকে ছোট কিভাবে করব? এই এখানে একটা রোধ ছিল কত? 2 ওহম, এটা কত? 50 ভোল্ট। তারপরে উপরে উপরে 2 আর 4, 2 আর 4 এর তুল্য করে ফেলো সমান্তরালে, 2 ইনভার্স প্লাস 4 ইনভার্স, টোটালটার ইনভার্স, 2 ইনভার্স প্লাস 4 ইনভার্স, টোটালটার ইনভার্স, 4/3, 1.33, 4/3। তারপরে এখানে এই দুইটার তুল্য 6 আর 3 এর তুল্য, তো 6 আর 3 এর তুল্য হচ্ছে 2 ওহম। ঠিক আছে, 6 আর 3 এর তুল্য, আগেও কয়েকবার করছি। এবার সুন্দর করে একটা ছক করে ফেলবা, এবার সুন্দর করে একটা ছক করে ফেলবা। রোধ কয়টা টোটাল? 1 2 3 4 5টা। এবার এবার রোধ কিন্তু 5টা, 1 2 3 4 5, 4 5। এবার রোধ, কারেন্ট, ভোল্টেজ, তাহলে এখানে হবে আর ওহম এককে, এখানে হবে আই এম্পিয়ার এককে, ভি ভোল্ট এককে। ডান। প্লাস 2 4, 2 ওহম 4 ওহম, 6 3, 6 ওহম 3 ওহম, আর 2 ওহম, তাই তো। আচ্ছা, এখান থেকে সার্কিট ছোট করে ফেলছি, মূল কারেন্ট বের করো, মূল কারেন্ট বের করো। তাহলে মূল কারেন্ট আই, আই ইকুয়াল টু ভি 50 ভাগ আর, 2 যোগ 2 যোগ 4/3, তাহলে 50 ভাগ 4 যোগ 4/3, 9.375 এত অ্যাম্পিয়ার, 9.375 এত অ্যাম্পিয়ার, এটা হচ্ছে টোটাল কারেন্ট। হ্যাঁ, এবার এই টোটাল কারেন্ট এই যে তিনটার মধ্যে দিয়ে যাচ্ছে, টোটাল কারেন্ট আই, টোটাল কারেন্ট আই। অভ্যন্তরীণ রোধের কাজ কি? কি জানি না তো, অভ্যন্তরীণ রোধের যে কি কাজ সেটা তো জানি না। তাহলে টোটাল কারেন্ট আই, দেখো এই টোটাল কারেন্টটা এইটা এখান থেকে এসে দুইটার মধ্যে দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তারপরে এখানে এসে এই দুইটার মধ্যে দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তারপরে টোটাল কারেন্ট এই 2 এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে 2 এর মধ্যে দিয়ে টোটাল কারেন্ট এটা 9.375 অ্যাম্পিয়ার। এটা ঠিক আছে, বাট এগুলো একটার মধ্যে দিয়েও কারেন্ট কিন্তু এটা না, কারণ আমার হ্যাঁ 4/3 এর মধ্যে দিয়ে কারেন্ট এটা, 2 এর মধ্যে দিয়ে কারেন্ট এটা, কিন্তু 4/3 আর এই 2 তো বর্তনীর মূল রোধ না, মূল রোধ তো এই দুইটা। তাহলে এবার আসো, এবার তাহলে কি করব? এবার আমরা এর একটা বিভব বের করব, এর বিভব ভি ইকুয়াল টু আই আর, আই এটা আর এটা, আই এটা আর এটা।
তাহলে ভি ইকুয়াল টু আই আর। তাহলে তুমি একটু ক্যালকুলেটর করো, এখানে লেখার জায়গা নেই, আমি লিখতেছি না। তাহলে ভি ইকুয়াল টু আই আর, আই হচ্ছে 9.375 গুণ 4/3, 4/3, এটা হচ্ছে 25/2, 12.5 ভোল্ট। এটা হচ্ছে 12.5 ভোল্ট। ওকে, এবার আসো এর জন্য এর দুই প্রান্তের বিভব ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর। তাহলে 9.375 গুণ 2, 9.375 গুণ 2, তাহলে 18.75, 18.75 ভোল্ট। ঠিক আছে, তাহলে এবার দেখো বোর্ডে, দেখো বোর্ডে এই যে 6 আর 3 এদের তুল্য ছিল এই 2, তাহলে এই 2 এর, ভালো করে খেয়াল করো, এই 2 এর দুই প্রান্তের বিভব যা, এই যে দুই প্রান্তের বিভব তাই। তাহলে 6 এর একরোশে বিভব তাই, 3 এর একরোশে বিভব তাই, 18.75। তাহলে 6 আর 3 এর একরোশে 18.75 ভোল্ট, 18.75 ভোল্ট। এবার এই 2 আর 4 সমান্তরাল আছে, এদের দুই প্রান্তের বিভব যা, এদের দুই প্রান্তের বিভব, এর দুই প্রান্তের 4/3 এর দুই প্রান্তের বিভব তাই, কত? 12.5 ভোল্ট। তাহলে 12.5 ভোল্ট, 12.5 ভোল্ট। বুঝতে পারছো? এবার বলো তোমার সার্কিট সলভ কিনা? ছকের দুটো করে ঘর পূর্ণ, তাহলে বাকি ঘর এমনি পূর্ণ, বাকি ঘর এমনি পূর্ণ, যত বড় কঠিন সার্কিট আমি করে ফেলবো, কোনো সমস্যা নেই। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে 12.5 ভাগ 2, তাহলে এটা হচ্ছে 6.25, এটা হচ্ছে 6.25, 6.25। ঠিক আছে, কাউকে শেখাবা না কিন্তু এই মেথডটা। 12.5 ভাগ 4, 12.5 ভাগ 4, তাহলে কত? 3.125 অ্যাম্পিয়ার। 18.75 ভাগ 6, তাহলে কত হচ্ছে? 3.125। 18.75, 18.75 ভাগ 3, তাহলে কত হচ্ছে? 6.25, 6.25। ওকে, 18.75 ভাগ 3, তাহলে 6.25। আর এটা লাগবে ভি ইকুয়াল টু আই আর, তাহলে 9.375 গুণ 2, গুণ 2, 18.75, 18.75 ভোল্ট। এই তো হয়ে গেল, শেষ। এবার কথা হচ্ছে কি, যদি টোটাল বিভব কত ছিল? 50 ছিল না? তাহলে এর বিভব, এদের দুই প্রান্তের বিভব, এদের দুই প্রান্তের বিভব যোগ করলে 50ই হবে। তুমি যোগ করে দেখো, এই যে 2 আর 4 এর দুই প্রান্তের বিভব হচ্ছে 12.5। ভাই 12.5 আবার দুইবার নিও না, 12.5 কিন্তু আবার দুইবার নিও না, একবার। 12.5 যোগ 18.75, 18.75, কারণ এই 6 আর 3, এই যে 6 আর 3 এর দুই প্রান্তের বিভব 18.75, আর এই 2 এর দুই প্রান্তের বিভব 18.75, তাহলে যোগ 18.75, কাটাই কাটাই 50, কাটাই কাটাই 50। তানভীর, তানভীর তো আমার মুখের কথা কেড়ে নিয়ে বলে ফেললো, কাটাই কাটাই মিলে গেছে, কাটাই কাটাই বিভব 50। তাহলে এই সার্কিট কি তোমার কাছে আর কোনো কঠিন সার্কিট বলে মনে হবে? বলো। অনেকে বলতে ভাই আমি এখানে এই বিভব গুলা বের করার জন্য আমি যদি ভোল্টেজ ডিভাইডার খাটাইতাম, খাটাও, খাটাও, তোমার কে নিষেধ করছে? তুমি যদি মনে করো ভাই আমি এই কারেন্ট গুলা বের করার জন্য, এই যে কারেন্ট আপনি ভাগ হয়ে যাও, কারেন্ট গুলা বের করলেন, আমি যদি কারেন্ট ডিভাইডার খাটাইতাম, খাটাও, কে নিষেধ করছে? ঠিক আছে, তুমি খাটাও, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। সাপোজ আমি তোমার একটা ভোল্টেজ ডিভাইডার দিয়ে একটা ভোল্টেজ বের করে দেখাই, এটার ভোল্টেজ অথবা এটার ভোল্টেজ অথবা এটার ভোল্টেজ, কোন ভোল্টেজটা তুমি ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করতে চাও? তুমি আবার এই সার্কিটে ভোল্টেজ ডিভাইডার খাটাইও না, হ্যাঁ, কারণ এরা সমান্তরাল আছে, এখানে কিন্তু ভোল্টেজ ডিভাইডার খাটবে না। এরা সমান্তরাল আছে, এখানে ভোল্টেজ ডিভাইডার খাটবে না। তাহলে এখানে তিনটাই কিসে আছে? তিনটাই, এটা 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 শ্রেণীতে আছে, এখানে ভোল্টেজ ডিভাইডার খাটবে। আমি যদি ভোল্টেজ ডিভাইডার খাটাই এর এর ভোল্টেজটা বের করতে চাই, ধরো এর ভোল্টেজটা আমি বের করব, তাহলে ভোল্টেজ ডিভাইডার খাটাই এর ভোল্টেজটা বের করব, ধরো এটাকে V1 বললাম। তাহলে যার ভোল্টেজ তার রোধ, যার ভোল্টেজ তার রোধ উপরে 4/3, তুল্য রোধ এইটা এইটা এইটা, যারা শ্রেণীতে আছে, যাদের মধ্য দিয়ে বিভবটা ভাগ হয়ে যাবে তাদের তুল্য হচ্ছে নিচে। তো তুল্য কত? 2 যোগ 2 যোগ 4/3, আর টোটাল বিভব 50। দেখি কত আসতো টোটাল বিভব? 50। তাহলে উপরে 4/3 আর নিচে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 4/3, 4/3 গুণ 50, 12.5। দেখছো
দেখছো মিলছে কিনা? সার্কিট নিয়ে নিজের খাটতে হবে। অনেকের কাছে এই ম্যাথগুলা কঠিন লাগে। ভাই যাদের কাছে এই ম্যাথগুলা কঠিন লাগে তাদের প্র্যাকটিসের বহুত 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 অভাব আছে। প্রচুর প্র্যাকটিস করতে হবে। বেশি না, কয়েকটা সার্কিট প্র্যাকটিস করো, 3-4টা সার্কিট নিজে হাতে করো, নিজে হাতে ক্যালকুলেশন করো এবং একটা সার্কিট 2-3টা ভাবে সলভ করো। তাহলে তুমি সার্কিটের মাস্টার হয়ে যাবে। তখন তোমার কাছে এগুলা পানি ভাত গাল ভাত মনে হবে। কি এগুলা, এগুলো আমি নাকি পারতাম না, এরকম মনে হবে যে দূর এত সহজ জিনিস, এগুলো নাকি আমি আগে পারতাম না। কথা কি বুঝছো? এই তাহলে ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, ওহমের সূত্র, ভি ইকুয়াল টু আই আর, ছক মেথড, যে কোনো মেথড দিয়ে আমি এখন সার্কিট সলভ করতে পারি। তাহলে আজকে আমরা আরেকটু বেশি পড়বো। এবার আমরা নতুন আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে মূলত আসলে এখন আমরা পড়তে যাব এই অধ্যায়ের খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কারশফের সূত্র। কারশফ স্যারের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে কারশফ কারেন্ট ল আর একটা হচ্ছে কারশফ ভোল্টেজ ল, অর্থাৎ সংক্ষেপে কেসিএল এবং কেভিএল। এই দুইটা সূত্র আমরা মূলত পড়বো। তো কারশফ কারেন্ট ল খাটে হচ্ছে নোডে, নোড পয়েন্টে, আর কারশফ ভোল্টেজ ল খাটে হচ্ছে সার্কিটের লুপে। এখন লুপ যদি তুমি না চেনো, নোড যদি তুমি না চেনো, তাহলে তুমি কারশফ কারেন্ট ল বা ভোল্টেজ ল কোনোটাই খাটাইতে পারবে না। এখন আমরা এই জিনিসগুলো একটু বুঝতে চাই। নোড, ব্রাঞ্চ, লুপ, নোড, ব্রাঞ্চ, লুপ। তাহলে নোড, ব্রাঞ্চ আর কি লুপ। তো সার্কিট এই তিনটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে, খুবই ব্যবহার করি আমরা। তো আসুন নোড পরিচয়গুলো একটু লিখি। নোড হচ্ছে দুই বা ততোধিক ব্রাঞ্চের সংযোগস্থল, ব্রাঞ্চের সংযোগস্থল বা তারের সংযোগস্থল, সংযোগ বিন্দু, সংযোগস্থল। তাহলে এখন কথা জাগবে যে ব্রাঞ্চ কি? তাহলে ব্রাঞ্চ হচ্ছে তড়িৎ বর্তনীতে ব্যবহৃত ইলেকট্রিক্যাল এলিমেন্ট গুলোর শাখা আর কি। ঠিক আছে, এলিমেন্ট গুলোর শাখা মানে প্রত্যেকটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট এক একটা তারে থাকবে, তো তারের সাথে যুক্ত থাকবে। তো একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট যে তারে থাকবে ওটাই একটা ব্রাঞ্চ। আর লুপ কি? লুপ হচ্ছে ইন্ডিভিজুয়াল বদ্ধ বর্তনী। ঠিক আছে, একটা বদ্ধ বর্তনী যদি পাই তাহলে সেটা হবে লুপ। একটা উদাহরণ দিলে তুমি ভালো বুঝবা, একটা ছোট্ট উদাহরণ। ইলেকট্রিক্যাল এলিমেন্ট বলছি, দেখো শুধু রোধ বলি না, ইলেকট্রিক্যাল এলিমেন্টের মধ্যে সুইচ হতে পারে, ব্যাটারি হতে পারে। খুবই সিম্পল একটা সার্কিট। দেখো এই একটা সার্কিট, এই সার্কিটে দুটো ব্যাটারি আছে, 4টা রোধ আছে। তাহলে এই যে যতগুলো ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে না, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল এলিমেন্টই এক একটা ব্রাঞ্চ। প্রত্যেকটা ইলেকট্রিক্যাল এলিমেন্টই এক একটা ব্রাঞ্চ। আমি এই সার্কিটটাকে খুলবো, এই সার্কিটটাকে আমি ধরো খুলে ফেলবো, এই সার্কিটটাকে খুলে ফেলবো। তাহলে খুলে ফেলবো কিভাবে? এই যে এই একটা রোধ, এই যে একটা রোধ, তারপরে এই একটা রোধ, এই যে একটা ব্যাটারি, তারপর এখানে আর একটা রোধ, এইখানে আর একটা রোধ, আর এই একটা ব্যাটারি। দেখো এই একটা ব্যাটারি যুক্ত আছে এভাবে। এই যে একটা ব্যাটারি, এই। তাহলে দেখো শাখা আমি আলাদা আলাদা করে রাখছি, সার্কিটটাকে খুলে রাখছি। এবার আমি যখন সার্কিটটাকে সম্পূর্ণ করব তখন জয়েন্ট দিব না? তাহলে এই রোধের এক প্রান্ত, এই রোধের এক প্রান্ত, এই রোধের এক প্রান্ত ধরে এখানে গিট্টু মেরে দিব। এই রোধের এক প্রান্ত, এই রোধের এক প্রান্ত ধরে এভাবে গিট্টু মেরে দিব। এই রোধটা আর এই কোষের এক প্রান্ত এখানে ধরে গিট্টু মেরে দিব।
এই রোধের এক প্রান্ত, এই কোষের এক প্রান্ত, এই কোষের এক প্রান্ত, এখানে গিট্টু মেরে দিব। এই কোষের এক প্রান্ত, এই রোধের এক প্রান্ত, এখানে গিট্টু মেরে দিব। কি বুঝছো? তাহলে এই যে ব্রাঞ্চ, দেখো এক একটা ব্রাঞ্চ। এই শাখায় একটা রোধ, সরি কোষ, এই শাখায় একটা রোধ, এই শাখায় একটা কোষ, এই শাখায় একটা রোধ, এই শাখায় একটা রোধ, এই শাখায় একটা রোধ আছে। তাহলে এগুলাই হচ্ছে এক একটা শাখা। তাহলে এক একটা ইলেকট্রিক্যাল এলিমেন্টই এক একটা শাখাতে অবস্থান করতেছে, এক একটা ব্রাঞ্চে অবস্থান করতেছে। ঠিক আছে, এক একটা ব্রাঞ্চে অবস্থান করতেছে। এই একটা ব্রাঞ্চ, ব্রাঞ্চে একটা রোধ, এই একটা ব্রাঞ্চে একটা রোধ, এই একটা ব্রাঞ্চে একটা রোধ। তাহলে প্রত্যেকটা শাখায় এক একটা করে ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে। তাহলে ইলেকট্রিক্যাল এলিমেন্ট গুলা নিয়েই কিন্তু আসলে এক একটা ব্রাঞ্চ হচ্ছে। তাহলে ব্রাঞ্চের সংখ্যা গুনে বের করো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই ছয়টা ব্রাঞ্চ একত্রিত হয়ে সার্কিটটা হয়েছে। কিভাবে এই সার্কিটটা তৈরি করা হবে দেখো। এই যে ব্রাঞ্চ গুলো একত্রিত করে এই সার্কিটটা তৈরি করবো। এই যে একটা ব্রাঞ্চ, এটা নিয়ে এই যে সাথে কানেক্ট করে দিলাম। তারপরে এই ব্রাঞ্চটা নিয়ে এখানে কানেক্ট করে দিলাম। এই ব্রাঞ্চটা নিয়ে এই বিন্দুতে কানেক্ট করলাম। তারপরে এই কোষটা নিয়ে এখানে কানেক্ট করলাম। কোষটা তো এভাবে নিয়ে এটাকে নিয়ে এই পাশে কানেক্ট করে দিলাম। তারপরে এই কোষটা নিয়ে এখানে কানেক্ট করে দিলাম। এই যে আরেকটু আগায় দিলে এখানে কানেক্ট হয়ে যাবে। সার্কিটটাকে দেখতে সুন্দরভাবে আর কি, এই যে কানেক্ট করে দিলাম। এই তাহলে সার্কিটটা হয়ে গেল। ঠিক আছে? তাহলে ব্রাঞ্চ কয়টা? ব্রাঞ্চকে সংক্ষেপে বি দিয়ে লেখা হয়। ব্রাঞ্চ হচ্ছে 1 2 3 4 5 6, ছয়টা। দুই বা ততোধিক ব্রাঞ্চের সংযোগস্থল, যেখানে তুমি গিট্টু দিছো, যে জায়গাগুলোতে গিট্টু দিছো সেই জায়গাগুলো হচ্ছে এক একটা নোড। নোডকে এন দিয়ে লেখা হয়। খুব মজার জিনিস। নোড গুনে গুনে বের করো তো, নোড গুনে গুনে বের করো। এই 1 ঘন্টা হইলে কি ভূতে ধরে? 1 ঘন্টা হইলে মনে হয় ভূতে ধরে, বুঝছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু পানি খেয়ে নি। যখন 1 ঘন্টা হয়ে যায় দেখি ফেসবুক বাসীদের কি অবস্থা। ময়মনসিংহ ব্রাঞ্চে হলে ভালো হইতো। কি ময়মনসিংহ ব্রাঞ্চে হবে? শিরায় শিরায় লাল সালু, অপূর্ব ভাই মিষ্টি আলু। বাহ সুন্দর। ওকে কি নোবেল ছুড়ে মারো। হ্যাঁ আবার চলে আসছে, নেট এখন ঠিক। এখন ঠিক দেখো। নোড, এবার নোড পয়েন্ট। তো আসো নোড পয়েন্ট গুনে গুনে বের করি। দুই বা ততোধিক ব্রাঞ্চের সংযোগস্থল, যেখানে তুমি গিট্টু দিছো ওই জায়গাগুলো হচ্ছে নোড। দেখো এই যে এই রোধের এই যে একটা ব্রাঞ্চ, ব্রাঞ্চ ব্রাঞ্চ এসে এখানে মিলছে। তিনটা ব্রাঞ্চ এসে এখানে মিলছে। দিস ইজ ওয়ান নোড। এটা হচ্ছে 1 নম্বর নোড, নাম দিলাম নোড। নোডগুলোকে আলাদা আলাদা কালি দিব। তারপরে এই একটা আর এই একটা এসে এখানে মিলছে, এইটা একটা নোড, নোড 2। নোড 2 দেখো ইলেকট্রিক্যাল পয়েন্ট যেগুলো না নোড, সেইগুলা যতগুলা ইলেকট্রিক্যাল পয়েন্ট নোড ততগুলা ইলেকট্রিক্যাল পয়েন্ট। তোমাকে শিখাইছি না কিভাবে ইলেকট্রিক্যাল পয়েন্ট নির্ধারণ করতে হয়, ওটাই নোড, ওটাই নোড। এবার আসো এইটা আর এইটা সেখানে যুক্ত হয়েছে, এই আর একটা নোড। দেখো এই একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট বা এই একটা নোড। তারপরে 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 দেখো এই একটা 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 এইখানে এসে যুক্ত হয়েছে, এই একটা নোড। তাহলে এটা হচ্ছে 4 নম্বর নোড। দেখো এটা 4 নম্বর নোড। আর এই একটা আর এই একটা এখানে এসে যুক্ত হয়েছে, এটা 5 নম্বর নোড। বলো বলো, এটা কি 5 নম্বর নোড? না না না, এটা এই একই নোড। দেখো কোনো রোধ নাই, রোধ নাই, রোধ নাই, যতক্ষণ রোধ নেই বাধাহীন ভাবে যাইতে পারবো। এটা 4 নম্বর নোড। এই যে এই পর্যন্ত সব, এই পর্যন্ত, এই যে এটা হচ্ছে 4 নম্বর নোড। তাহলে এটা 4 নম্বর নোড কিন্তু, হ্যাঁ এটা কিন্তু 4 নম্বর নোড। তাহলে নোড কিন্তু একটা এখানে। ঠিক আছে? আর কিন্তু কোনো নোড আছে, কোনো তারের উপর এমন কোনো বিন্দু আছে যার মানে অন্য কোনো কালি পড়ে নাই সেখানে, যার নামকরণ হয় নাই? আছে, এই যে এইটার নামকরণ হয় নাই, এই যে এটা। তাহলে এইটা আর একটা নোড, এটা 5 নম্বর নোড। তাহলে নোড কয়টা? গুনে গুনে নোড পাইলাম কয়টা? 5টা। 5টা নোড। এবার লুপ, লুপ মানে বদ্ধ বর্তনী। এই একটা লুপ আর এই একটা লুপ, দুইটা লুপ। তাহলে দুইটা লুপের এই যে লুপ দুইটা, দুইটা বদ্ধ বর্তনী, ইন্ডিভিজুয়াল বদ্ধ বর্তনী। ইন্ডিভিজুয়াল অনেকে মনে করতে ভাই এইগুলা মিলে একটা লুপ। হ্যাঁ বলতে পারো
এটাকে বলা হয় সুপার লুপ আর কি। তো এই পুরোটা মিলে একটা লুপ, এটাকে আমরা আপাতত বলবো না, আমরা আপাতত দ্বিমাত্রিক ভাবে সার্কিটটাকে বোর্ডে আঁকার পরে, দ্বিমাত্রিক ভাবে সার্কিট আঁকার পরে যতগুলো ইন্ডিভিজুয়াল খোপ দেখতে পারবো, যতগুলো বদ্ধ বর্তনী দেখতে পারবো, লুপ হবে ততগুলা। যতগুলো বদ্ধ বর্তনী দেখতে পারবো লুপ হবে ঠিক ততগুলা। তাহলে এই একটা লুপ আর এই একটা লুপ, তাহলে লুপ কয়টা? লুপ হচ্ছে দুইটা, লুপ দুইটা। ভাইয়া ঘুলা ঘুলা দেখাচ্ছে, এই তো একটু টাইম দাও, দেখবা পরিষ্কার হয়ে যাবে। মাঝে মাঝে এরকম ঘুলা ঘুলা দেখায়, এখন কি আর করা যাবে বলো? হ্যাঁ, তাহলে লুপ, নোড, ব্রাঞ্চ বের করা শিখছো। এবার তোমার একটা শর্টকাট টেকনিক শিখাবো, একটা শর্টকাট টেকনিক শিখাই। শর্টকাট টেকনিক হচ্ছে নোড বের করা শর্টকাট টেকনিক। নোড ব্রাঞ্চের সাথে লুপ যোগ করে এক বিয়োগ দিয়ে দিবা, ঠিক আছে? কাউকে শিখাবে না কিন্তু, কাউকে শিখাবে না। ব্রাঞ্চের সাথে লুপ যোগ করে এক বিয়োগ দিয়ে দাও, ঠিক আছে? নাকি 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 না 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 না, একটু ভুল বলেছি, সরি সরি সরি। ব্রাঞ্চ থেকে লুপ বিয়োগ করে এক যোগ দিয়ে দাও, সরি, বয়স হয়ে গেছে তো। ব্রাঞ্চ থেকে লুপ বিয়োগ করে এক যোগ করে দিবা। হ্যাঁ, তাহলে ব্রাঞ্চ কয়টা? 6টা, তা থেকে লুপ বিয়োগ করে দাও 2। ব্রাঞ্চ কয়টা? 6টা, তা থেকে লুপ বিয়োগ করে দাও 2, যোগ হচ্ছে 1। 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 যোগ 1 5। বাহ 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 বাহ, এই যে দেখো নোট 5 মিলে গেছে, দেখতে পেরেছো? মিলে গেছে। যে কোনো সার্কিটে এটা হবে, হ্যাঁ, যত বড় সার্কিট হোক সব জায়গায় এটা হবে। আসো এবার একটা বড় সার্কিট আঁকবো, যার ব্রাঞ্চ, নোড আর লুপ গুনে গুনে আমরা বের করব। একটা ইচ্ছা মতো ভেজাল করা সার্কিট, আসো, যত ভেজাল করা যায় আর কি। নাও, এই একটা সার্কিট, এই সার্কিটের নোড, ব্রাঞ্চ, লুপ বের করো। উক্ত বর্তনীতে এই নোড প্রথমে শর্টকাট দিয়ে বের করবে না, নোড প্রথমে শর্টকাট দিয়ে বের করবে না, আগে গুনে গুনে বের করো, তারপরে আগে শর্টকাট দিয়ে পরে মিলাই দেখবো আমরা। উক্ত বর্তনীতে নোড, ব্রাঞ্চ ও লুপ সংখ্যা নির্ণয় করো। উক্ত বর্তনীতে নোড, ব্রাঞ্চ ও লুপ সংখ্যা নির্ণয় করো। ওকে, করো করো দ্রুত, নাও নিজেরা ভাবনা চিন্তা করো। তাহলে চলো আগে ব্রাঞ্চটা বের করে ফেলি। ব্রাঞ্চ বের করা খুব সহজ। 1 2 3 4 5 6 7 8 9 10, ব্রাঞ্চ কয়টা? 10টা। ওকে, লুপ কয়টা? আগে লুপ 1 2 3, তিনটা বদ্ধ বর্তনী, তিনটা লুপ, তিনটা বদ্ধ বর্তনী, তিনটা লুপ মার্ক করে রাখি একটু। এই একটা, এই একটা, এই একটা, তিনটা বদ্ধ বর্তনী, তিনটা লুপ। তাহলে লুপ কয়টা? 3টা। এবার আসো নোড গুনে গুনে বের করবো। নোড নাও, বিভিন্ন কালারের পেন নিচ্ছি। এই দেখো, এই একটা নোড, নোড নম্বর 1, তারপরে নোড নম্বর 2, নোড নম্বর 2, তারপর নোড নম্বর 3, তারপর আর কই নোড আছে? আরো আছে, আরো আছে, আরো আছে। নোড নম্বর 4, এই যে নোড নম্বর 4। তো 4 নম্বর নোড, 4 নম্বর নোড, নোড নম্বর 5, 5 নম্বর নোড। দেন নোড নম্বর 5, 5 নম্বর নোড, 5 নম্বর নোড। এবার আসো, এবার আসো, বোর্ডে দেখো, দেখো আর কই নোড? কই আর আছে নোড? খুঁজে পাচ্ছি না তো, কই আছে কিনা? আছে আছে আছে, এই যে দেখো, তুমি দেখো তোমার তারের যেখানে সাদা তার, সাদা তার ওখানে দাগ পড়ে নাই, এরকম কালার পড়ে নাই, এরকম আর কোন জায়গায় কি আছে?
যেমন এটা গোলাপি দাগ পড়ে গেছে, এটা কমলা দাগ পড়ে গেছে, এটা সবুজ, এটা আকাশি, এটা নীল পড়ে গেছে। কোথায় পড়ে নাই? এইখানে পড়ে নাই, এই যে এইখানে পড়ে নাই। তাহলে এইটাও একটা নোট কিন্তু, হ্যাঁ নোটই তো। এই রোদ আর এই ব্যাটারি এসে এখানে গিট্টু দিছো না, এই যে ব্যাটারি এবং এই যে রোদ এখানে এসে কানেক্ট করছো না, গিট্টু দিছো না, তাহলে এটাও তো একটা নোট। তাহলে 4 নম্বর হয়েছিল, 1 2 3 4 5 হয়েছিল, তাহলে এটা 6 নম্বর নোট। আর কোথায় আছে? আরো আছে, আরো আছে, এই দেখো এইটা একটা নোট। এটা হচ্ছে 7 নম্বর নোট, 7। আর নাই? হ্যাঁ আরো আছে, এই যে একটা, এটাকে অন্য একটা কালি দিই, এই যে এই একটা, এইটা 8 নম্বর নোট। তাহলে টোটাল নোড হচ্ছে 8টা। টোটাল নোড হচ্ছে কয়টা? 8টা নোড। কি কথা বুঝছো? দেখো লাস্টের গুলো আমি আরেকবার একটু বলি ভাই। তুমি নোড 1, নোড 2, নোড 3, নোড 4, নোড 5, আর কোথায় কোথায় নোড আছে? আরো তো নোড আছে। এই যে এই রোধ এবং এই ব্যাটারি এখানে যুক্ত হয়েছে না, তো এই একটা নোড, এই যে এই একটা নোড, এই একটা নোড, ঠিক আছে। তারপরে এই যে ব্যাটারি, এই ব্যাটারি এবং এই যে রোধ এখানে এসে যুক্ত হয়েছে, এই একটা নোড। তারপরে এই ব্যাটারি এবং এই যে রোধ এখানে এসে যুক্ত হয়েছে, এই একটা নোড। তাহলে এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর নোট। 6 7 8, 8 নম্বর নোট। তাহলে টোটাল নোট 8টা। এইবার যদি শর্টকাটে বের করতাম নোট যদি শর্টকাটে বের করতাম, তাহলে ব্রাঞ্চ থেকে লুপ বিয়োগ করে 1 নাকি যোগ দিতে হয়? দেখি তো, ব্রাঞ্চ 10টা, তা থেকে বিয়োগ করলাম লুপ 3টা, যোগ দিলাম 1। তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে 7 যোগ 1 8। বাহ সুন্দর। এবং গুণেও পাইছি কত? 8। ঠিক আছে, অনেক সময় গুণে তুমি ধরো পাচ্ছ না, ঠিক আছে, তুমি সূত্র খাটায় দেখবা, তারপরে বুঝতে পারবা তোমার একটা কম হয়েছে না বেশি হয়েছে, সেটা তুমি বুঝতে পারবা। ওকে, তাহলে তুমি একটা সার্কিট নিজে এবার প্র্যাকটিস করো, নিজে করবা দ্রুত, শর্টকাট দিয়ে করবা না কিন্তু আগে, হ্যাঁ শর্টকাট দিয়ে করবা না। এই সার্কিটে নোড, ব্রাঞ্চ ও লুপ নির্ণয় করো। নাও, করো করো করো। এই সার্কিটের নোড, ব্রাঞ্চ ও লুপ নির্ণয় করো। যেটা ভাই কি সার্কিট? এটা হচ্ছে কি সার্কিট? রকেট সার্কিট। একজন লিখছে লুপ 3টা, লুপ 3টা। ওকে, দেখি তো লুপ কয়টা? লুপ কয়টা? 1, লুপ 2, লুপ 3। বুঝছো? 3টা লুপ। এই যে লুপ 3, এই যে ঘুরে এই লুপ 3। এই একটা বদ্ধবর্তনী ইন্ডিভিজুয়াল, এই একটা বদ্ধবর্তনী, একটা বদ্ধবর্তনী। তাহলে লুপ 3টা, ঠিক আছে, কথা সত্য। লুপ 3, লুপ 3, ব্রাঞ্চ 1 2 3 4 5 6 7 8 9 10 11, ব্রাঞ্চ 11টা, ব্রাঞ্চ 11টা। এবার আসো নোড গুনবো, নোড, নোড 1, নোড 2, নোড 3, নোড 4, যতক্ষণ বাধাহীন ভাবে যাইতে পারবো, যতক্ষণ বাধাহীন ভাবে যাইতে পারবো। তাহলে নোড 5, 5টা নোড। আর আছে নাকি? আছে আছে আছে, বহুত নোড আছে। 5টা নোড। এই যে এটা 6টা নোড। এই যে দুটো, এই যে একটা রোধ, এই একটা রোধ আর একটা কোষ এসে এখানে মিলছে, তাহলে 6 নম্বর নোড। আর আর আছে এখানে, আর আছে এখানে
এটা 7 নম্বর নোড, আর আছে এখানে এটা 8 নম্বর নোড, আরো একটা আছে, আরো একটা আছে, আরো একটা আছে, আরো একটা আছে, এই যে কোষ আর রোধ এখানে মিলছে, এই যে এটা একটা, তাহলে এটা 9 নম্বর নোড। তাহলে নোড টোটাল কয়টা? 9টা। নোড টোটাল 9টা, গুনে গুনে পাইছি 9টা। দেখি শর্টকাট, শর্টকাট ব্রাঞ্চ থেকে লুপ বিয়োগ করে 1 যোগ, তাহলে ব্রাঞ্চ 11, তা থেকে লুপ বিয়োগ করলাম 3, তার সাথে যোগ করলাম 1, 11 থেকে 3 বিয়োগ করলাম 8, যোগ 1 9। বাহ 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 বাহ, প্লেস দেখছো পারছি না আমরা? হ্যাঁ, তাহলে ব্রাঞ্চ নোড লুপ বুঝলাম। এবার নোড তো চিনে গেছি, নোডে খাটে কারশফস কারেন্ট ল, আর লুপে খাটে কারশফস ভোল্টেজ ল। নোডে কারশফস কারেন্ট ল আর লুপে কারশফ ভোল্টেজ ল। এবার আসো কারশফ কারেন্ট ল। কারশফস কারেন্ট ল, কারেন্ট ল এর উচ্চারণটা হচ্ছে কিরশফ। অনেক সময় কেউ কেউ কিরশফও বলে, কথা একই। ঠিক আছে, কারশফ কিরশফ একই কথা। ঠিক আছে, নামে কিছু যায় আসে না, যা বলবা বলবা। কারশফ কারেন্ট ল, কেসিএল সংক্ষেপে। কারশফ কারেন্ট ল খুবই সহজ। বলা হচ্ছে সার্কিটের কোন একটা নোড পয়েন্টে সামেশন অফ কারেন্ট ইকুয়াল 0। সার্কিটের কোন একটা নোড পয়েন্টে সামেশন অফ কারেন্ট ইকুয়াল 0। নোডে নোডে অনেকগুলো তার এসে ধরো মিলছে, তো যে কটা তার এসে মিলছে সেই কটা তারের কারেন্টের বীজগাণিতিক সমষ্টি হবে 0। দ্যাট মিনস কয়েকটা তার দিয়ে ধরো কারেন্ট আসতেছে, যে পরিমাণ কারেন্ট আসছে বাকি তারগুলোর মধ্যে সেই কারেন্টটা ভাগ হয়ে চলে যাবে, বাকি তারগুলোর মধ্যে সেই কারেন্টটা ভাগ হয়ে চলে যাবে। এটা হচ্ছে কারশফস কারেন্ট ল, কেসিএল। কারশফ কারেন্ট ল যদি কারশফ না দিত, আমি আবিষ্কার করতাম, তখন তুমি কারশফ কারেন্ট ল না, তুমি পড়তা অপূর্বস কারেন্ট ল, তখন হয়তো এসিএল। বুঝছো? ইভেন তুমি দিতে পারতা, তোমার নামে সূত্র হয়ে যেত। ঠিক আছে, তোমার নামে সূত্র হইতে পারতো। যেমন মনে করো হোসেন আহমেদ, তখন HCL নাম হইতো HCL, হোসেন কারেন্ট ল হইতো। বুঝলা? তো দেখো, মনে করো একটা নদীর কথা চিন্তা করো, আমি বলছিলাম কারেন্টকে পানির মতো করে চিন্তা করবা। একটা নদীর ত্রিমোহনা, একটা নদীর ত্রিমোহনা, 3টা নদী এসে মিলিত হয়েছে, এরকম একটা পয়েন্ট চিন্তা করো। 3টা নদী এসে মিলিত হয়েছে, একটা ছোট নদী এসে মিলিত হয়েছে, একটা বড় নদী এসে মিলিত হয়েছে, এই 2টা নদী মিলিত হয়ে আবার আর একটা নদী এই নদীতে চলে গেছে। মনে করো এই নদী দিয়ে পানি আসতেছে মিনিটে 40 কেজি, ধরো ধরো ছোট্ট একটা নদী, 40 কেজি পানি আসতেছে। এইখান থেকে পানি আসতেছে মিনিটে ধরো 60 কেজি পানি। তাহলে বলো তো এই নদীতে পানি কত কেজি চলে যাচ্ছে? বলো, এই নদীতে কত কেজি পানি চলে যাচ্ছে মিনিটে? 100 কেজি পানি। কেমনে? 40 কেজি আর 60 কেজি যোগ হয়ে 100 কেজি পানি চলে যাচ্ছে। তাহলে এইটা 3টা নদীর সংযোগ বিন্দু, এই পয়েন্টটা 3টা নদীর সংযোগ বিন্দু। এটা হচ্ছে নদীর নোড, নোড অফ রিভার। ঠিক আছে, এই নোড পয়েন্টে বলো, নোড পয়েন্টে জমা হওয়া কারেন্ট কত? এই যে ত্রিমোহনা 3টা নদীর সংযোগ বিন্দু, ঠিক আছে, 3টা নদীর সংযোগ বিন্দু বা নোড, এই নোড পয়েন্টে পানি আছে, পানি থাকছে, পানি দাঁড়িয়ে থাকছে না, পানি জমা হয়ে থাকছে না, যা আসলো তাই চলে গেল। 40 60 100 আসলো, অন্য আর একটা রাস্তায় অন্য একটা নদীতে 100 চলে গেল। তাহলে ওখানে কিন্তু কোনো পানি থাকছে না। তাহলে এই নোড পয়েন্টে, এই নোড পয়েন্টে, নোড পয়েন্টে, নোড পয়েন্টে পানির পানির সামেশন সাম 0। ঠিক আছে, নোড পয়েন্টে পানির সাম 0। ঠিক তেমনি কারেন্টের ব্যাপারটাও একই। ধরো 3টা তার, এ একটা তার, এ একটা তার, এ একটা তার, এই 2টা তার দিয়ে যদি কারেন্ট আসে, ওই সমান কারেন্ট যোগ হয়ে এই তারের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে কারশফস কারেন্ট ল। তাহলে কোন একটা নোড পয়েন্টে কারেন্টের অ্যালজেব্রিক সাম 0। ধরো এই একটা তার, এই একটা তার, এই একটা তার, 3টা তার। তাহলে 3টা তার এসে ধরো মিলিত হলো, আচ্ছা এইভাবে একই, এই নদীর মতো করে একই। ধরো 2টা তার, তারপরে একটা তার, 3টা তার এসে এখানে মিলিত হলো। এখান থেকে পানি আসতেছে 4 অ্যাম্পিয়ার, এখান থেকে পানি আসছে 6 অ্যাম্পিয়ার। পানি মানে কারেন্ট আর কি।
তাহলে এই রাস্তায় কারেন্ট চলে যাবে কত, 4 যোগ 6 10 অ্যাম্পিয়ার। দিস ইজ কারশফস কারেন্ট ল, এটাই কারশফের কারেন্ট ল। তাহলে ব্যাপারটা এরকম যে এই রাস্তা দিয়ে কারেন্ট আসলো I1, এই রাস্তা দিয়ে কারেন্ট আসলো I2, আর এই রাস্তায় যে কারেন্ট চলে যাবে সেটা যদি I3 হয়, তাহলে এটা একটা নোড পয়েন্ট, এটা একটা নোড, ঠিক আছে, নোড বা সংযোগ স্থল, কয়েকটা ব্রাঞ্চের সংযোগ স্থল, কয়েকটা তারের সংযোগ বিন্দু। এই সংযোগ বিন্দুতে কারেন্ট থেমে থাকছে না, আসছে কারেন্ট, সমান সমান চলে যাচ্ছে কারেন্ট। তাহলে বর্তনীর নোড পয়েন্টে কারেন্টের অ্যালজেব্রিক সাম মানে বীজগাণিতিক সমষ্টি, বাংলায় লিখে আসো, বীজগাণিতিক সমষ্টি শূন্য, বীজগাণিতিক সমষ্টি শূন্য। এটাই হচ্ছে কারশফস কারেন্ট ল, এটাই হচ্ছে কারশফস কারেন্ট ল। তাহলে এই ব্যাপারটা কেমন দাঁড়াইলো, কারেন্টের বীজগাণিতিক সমষ্টি শূন্য মানে কি? ধরো এই নোডে যে কারেন্ট আসতেছে সেই কারেন্ট পজিটিভ কারেন্ট, আয়ন আসছে, I2 আসছে, যোগ করলাম পজিটিভ কারেন্ট, আয়ন আসছে, I2 আসছে, I3 চলে যাচ্ছে ও নেগেটিভ কারেন্ট, তাহলে চলে যাচ্ছে যে সে হচ্ছে নেগেটিভ কারেন্ট, -I3 কারেন্ট। তাহলে প্লাস I1 কারেন্ট প্লাস I2 কারেন্ট, কারণ এরা আসলো, এবার চলে গেল I3, তাহলে এই পয়েন্ট থেকে চলে গেল I3, এই কারণে -I3 কারেন্ট যোগ করবো। এই যে তিনটা কারেন্ট, আসলো কারেন্ট যোগ, চলে গেল কারেন্ট বিয়োগ, আসলো কারেন্ট প্লাস কারেন্ট, চলে যাচ্ছে কারেন্ট মাইনাস কারেন্ট, এগুলা যোগ করলে পাওয়া যাবে কি, শূন্য। দ্যাট মিনস এক পাশে সমান চিহ্নের এক পাশে নিব কে আসলো তাদের সমষ্টি, আর সমান চিহ্নের অন্য পাশে নিব কে চলে গেল তাদের সমষ্টি। তাহলে আসলো আয়ন I2, চলে গেল হচ্ছে ধরো I3, তাহলে আয়ন I2 ইকুয়াল হচ্ছে I3, সামেশন অফ কারেন্ট এট দিস পয়েন্ট ইকুয়াল 0, সামেশন অফ কারেন্ট এট দিস পয়েন্ট ইকুয়াল টু 0। ইফাত জাহান বলছে ভাইয়া একটু রিক্যাপ করেন, মাইক দিব, এটা এত সহজ জিনিস, এটা রিক্যাপ করতে হয়, এই পাগল, রিক্যাপ করতে হয় 4 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার যোগ হয়ে 10 অ্যাম্পিয়ার, এ তো তুমি বানাইতে পারতা, তাই না? ইফাত জাহান, এ তো তোমার সূত্র, তোমার আবিষ্কার করা সূত্র। গুড, ইফাত জাহান বুঝে গেছো, খুবই সহজ জিনিস, যে কোনো একটা নোড পয়েন্টে কি কি কারেন্ট আসতেছে তাদের সমষ্টি হবে, কি কি কারেন্ট চলে যাচ্ছে তাদের সমান, স্বাভাবিক, ওইখানে তো কোনো কারেন্ট জমে থাকবে না। পানি যেমন এখানে এসে এখানে কি পানির পাহাড় জমবে না, যে পানি আসবে সেই পানি আবার চলে যাবে। এখন যতগুলো রাস্তা দিয়ে আসলো আর যতগুলো রাস্তায় চলে যাবে, এই পানির সমান সমান হবে, আসলো পানি সমান সমান চলে যাচ্ছে পানি, আসলো কারেন্ট এদের সমষ্টি সমান সমান চলে যাচ্ছে কারেন্ট এদের সমষ্টি সমান হবে, ঠিক আছে? তো এই হচ্ছে কারশফস কারেন্ট ল। আমরা একটা বর্তনীতে যদি কারশফ দেখাই, ধরো একটা বর্তনীতে কারশফস কারেন্ট ল যদি দেখাই, এই যে আমরা সার্কিট, এরকম সার্কিট দেখি না, ধরো এটা একটা সার্কিট, এখানে একটা ব্যাটারি আছে, তুমি নরমালি এর আগে যে সার্কিট গুলো দেখছো সেই সার্কিট গুলোতে ব্যাটারি থাকে একটা, এখন কিন্তু সার্কিট গুলোতে বিভিন্ন জায়গায় ব্যাটারি দেখবা, ঠিক আছে? যেমন এখানে একটা ব্যাটারি থাকতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে একটা ব্যাটারি থাকতে পারে, কোনো সমস্যা নেই। এবার দেখো এই একটা নোড পয়েন্ট, এই দেখো এই একটা নোড, তো এই নোড পয়েন্টে এই রোধের মধ্য দিয়ে ধরো কারেন্ট আসলো I1, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট ধরো চলে যাচ্ছে I2, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট ধরো চলে যাচ্ছে I3। তাহলে আমি যদি বলি এই পয়েন্টে একটু কারশফস কারেন্ট ল খাটাও তো, এ নোডে কারশফস কারেন্ট ল খাটাও, এ নোড পয়েন্টে কারশফস কারেন্ট ল। তাহলে এ নোডে কারশফস কারেন্ট ল খাটিয়ে পাই, আয়ন আসলো সমান সমান I2 চলে যাচ্ছে I3 চলে যাচ্ছে, ওকে, তাহলে I2 প্লাস I3 শেষ, আসলো কারেন্ট সমান সমান চলে যাচ্ছে কারেন্ট। এবার একটা জিনিস খেয়াল করো, এইটা I3 না, তাহলে এখানে যে কারেন্টটা আসলো সেটা কিন্তু I3 আসলো, এই যে এই নোডে এই নোড পয়েন্টে I3 কারেন্ট আসছে, বুঝতে পারছো? এই নোডে কোন কারেন্ট আসছে, I3 কারেন্ট আসছে। বলতো এই রাস্তা দিয়ে কোন কারেন্ট আসছে, দেখো তাকাও, দেখো ভালো করে দেখো, এই যে I2 আসছে আসছে I2 আসছে আসছে আসছে, এই যে I2 চলে আসলো, তাহলে এই পয়েন্টে I2 আসছে, এদিক দিয়ে I2 আসছে, ওকে। বলো তো এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত, দেখি তোমাদের কেমন বুদ্ধি, বলো এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত এই সার্কিটে, বলো বলো, এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত?
কারেন্ট হচ্ছে I2 প্লাস I3, আর I2 প্লাস I3 মানে কিন্তু আয়ন। ঠিক আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু আয়নই। কেমনে আয়ন? দেখো এদিকে দেখো আয়ন কেমনে, এটা আয়ন না, এদিক দিয়ে যাচ্ছে আয়ন না, হাইলাইটার পেন দিয়ে দেখাই, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে কত, এই যে আয়ন যাচ্ছে দেখো আয়ন, তাহলে সেই আয়ন এই না, এই না আয়ন, এই পুরো লাইনটাই এখান থেকেই তো আয়ন যাচ্ছে 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 আয়ন, এই যে আয়ন, মানে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট যদি আয়ন হয়, অবভিয়াসলি এই রোধের মধ্য দিয়ে কারেন্ট আয়ন, কারণ এটা তো একটাই রাস্তা, এই একটা রাস্তায় তো একটাই কারেন্ট, সবসময় একটা রাস্তায় চিন্তা করবে, একটা রাস্তায় একটাই কারেন্ট, দেখো একটাই রাস্তা একটাই কারেন্ট, তাহলে এই রাস্তায় কারেন্ট I1, এই রাস্তায় কারেন্ট I3, আর এই রাস্তায় কারেন্ট I2, দেখো এই রাস্তায় কারেন্ট I2, বুঝছো? তাহলে এই কারেন্টটা আয়ন, কিন্তু আয়ন। তাহলে আমি যদি এই পয়েন্টে, এই নোডে, এই পয়েন্টে ধরো বি নোড, তাহলে বি নোডে কেসিএল খাটাই, বি নোডে কেসিএল খাটিয়ে পাই কেসিএল, তাহলে বি নোডে আসলো কারেন্ট I2, আরো আসলো কারেন্ট I3, তাহলে I2 আর I3 যোগ করব, কারণ I2 আসলো I3 আসলো, যোগ হয়ে আয়ন, যোগ হয়ে সেটা আয়ন, ওই একই জিনিস, একই জিনিস। গুড। এই তো তোমরা কারশফস কারেন্ট ল বুঝে গেছো, কারশফস কারেন্ট ল বুঝে গেছো। তাহলে এবার আসলে একটা প্রবলেম সলভ করে দাও তো, কারশফস কারেন্ট ল এর, কারশফস কারেন্ট ল এর একটা প্রবলেম সলভ করে দাও। এখান থেকে কারেন্ট যাচ্ছে 30 অ্যাম্পিয়ার, রোধগুলোর মান কত আমি জানি না, জানার দরকারও নাই। এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে 20 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, এইটুকুই আমার দেওয়া আছে। বলছে আয়ন, তারপরে এই লাইনে I2, এই লাইনে কারেন্ট I3 এবং এই লাইনে কারেন্ট I4 নির্ণয় করো। তাহলে কোশ্চেন হচ্ছে আয়ন, I2, I3 এবং I4 নির্ণয় করো। আয়ন, I2, I3, I4 নির্ণয় করো। আয়ন, I2, I3, I4 নির্ণয় করো, করো করো করো। দেখো খুবই সহজ, এটা এই ম্যাথটা করতে গেলে, এটা এমসিকিউ টাইপ কোশ্চেন, এর জন্য লিখে লিখে করা লাগে না। তাহলে প্রথমে আসো, একেবারে বুদ্ধি খাটাই করব, বুদ্ধি খাটাই করব। রাফ 30 আসলো, 30-এর 20 চলে গেল এইদিকে, বাকি থাকলো কত 10, তাহলে 10 ওই রাস্তা দিয়ে ঢুকবে, 10 আয়ন 10। এবার এই 20 আসলো 5, 20 আর 5 25, এদিক দিয়ে চলে যাচ্ছে 25 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই যে 10 আসলো, এদিক দিয়ে 10 আসলো, 5 এই রাস্তায় ঢুকে গেছে, তাহলে বাকি থাকলো কত 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। আর এটা 5 আর 25 যোগ হয়ে এটা কত 30 অ্যাম্পিয়ার। শেষ। এই পাগল, বুঝছো বুঝছো বুঝছো? এই যে এইভাবে এমসিকিউ সলভ করে ফেলবা। আর যদি মনে করো ভাই রিটেন আসলে কেমনে লিখবো, ভাই সব সহজ জিনিস, রিটেন আসলে কিভাবে লিখবা। দেখো এটা একটা নোট, এটা একটা নোট, ধরো এ নোট, তাহলে এ নোট পয়েন্টে কেসিএল খাটিয়ে পাই 30 অ্যাম্পিয়ার আসলো, 20 চলে যাচ্ছে, তাহলে সমান সমান 20 চলে যাচ্ছে, আয়ন চলে যাচ্ছে, তাহলে যোগ আয়ন, তাহলে অতএব আয়ন হচ্ছে 10, মানে একটু ঢং করে দেখাইতে হবে আর কি। ঠিক আছে, তারপরে এই নোট পয়েন্ট ধরো বি, বি নোট পয়েন্ট, তাহলে বি নোডে কেসিএল খাটাবো এবার, তাহলে বি নোট পয়েন্টে আয়ন আসলো, তারপরে সমান সমান 5 অ্যাম্পিয়ার চলে গেল, 5 অ্যাম্পিয়ার চলে গেল, প্লাস I3, তাহলে অতএব I3, তাহলে আয়নের মান 10, 10 বিয়োগ 5, 10 বিয়োগ 5, 5 অ্যাম্পিয়ার। ওকে, তারপরে এই নোডের নাম দাও সি নোড, সি, তাহলে সি নোডে কেসিএল খাটিয়ে পাই 20 আসলো, 5 আসলো, চলে গেল কত I2, তাহলে অতএব I2 = 25 অ্যাম্পিয়ার, I2 = 25 অ্যাম্পিয়ার।
তাহলে i2 25 অ্যাম্পিয়ার আসলো, i3 আসলো, তাহলে i3 আসলো, এটা কোন নোডে, এটার নাম দিয়ে একটা ডি নোড, তাহলে ডি নোডে কেসিএল খাটিয়ে পাই i3 আসলো, i2 আসলো, এসে যোগ হয়ে i4। এবার i3 কত, i3 এর মান অতএব i4 একবার লিখে দিই, অতএব i4 i3 যোগ i3 5, আর i2 25, 5 যোগ 25 30 অ্যাম্পিয়ার। আরে ভাই 30 অ্যাম্পিয়ার তো হবেই, এখানে ঢুকতেছে কত কারেন্ট 30, তো বের হয়ে আসবে কত কারেন্ট, তো অবশ্যই 30। ঢুকতেছে কারেন্ট 30, তো বের হয়ে আসবে কত, অবশ্যই কারেন্ট 30 বের হয়ে আসবে। ঠিক আছে, দাঁড়াও এবার একটা ম্যাথ করব, আমি একটু গুগল থেকে আনি। ঠিক আছে, কোশ্চেনটা নিয়ে আসি, কারণ বড় একটা কোশ্চেন তো। কারশফ কারেন্ট ল প্র্যাকটিস প্রবলেম। কি ব্যাপার, সার্কিট হয়ে গেল। এত সুন্দর একটা সার্কিট হারাই গেল কেন, এটা কেমন কথা, এটা কেমন কথা। এখন কষ্ট করে আঁকতেই হবে। ধরো যে কটা পাইছি আগে কটা করাই, তারপরে যাচ্ছি। একটা সুন্দর সার্কিট ছিল, পাওয়া যাচ্ছে না আপাতত, হারিয়ে গিয়েছে। ইউজার পিসি ডাউনলোড, যে পেয়েছি কয়েকটা।
আসো এই সার্কিটটা সলভ করতে হবে। কি করতে হবে? যেগুলা কারেন্ট দেওয়া নেই সেগুলা কারেন্ট বের করতে হবে। বলো আমরা পারবো কিনা, দেখি তো পারি কিনা। এগুলা মানে কোনো ম্যাথ না, এগুলা পানি। 5 4 আর কিছু লিখবো না, একেবারে সলভ করব। 5 4 9 অ্যাম্পিয়ার। 9 গুড। এবার 9 আসলো, 9 এসে 1 চলে গেল, ঠিক আছে। আবার 2 আসলো, তাহলে এইদিকে কত যাবে? তাহলে 9 আসলো, দেখো 9 আসলো, 2 আসলো, এটার নাম দিলাম ধরো I1। তাহলে 9 আসলো, 2 আসলো, 1 চলে গেল, আর I1। তাহলে অর্থাৎ I1 হবে 9 10 11 বিয়োগ 1 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার, তাহলে I1 10 অ্যাম্পিয়ার। এবার 10 আসলো, 3 চলে গেল, তাহলে 10 বিয়োগ 3, 10 এসে 3 ওদিকে চলে গেল, তাহলে 10 থেকে 3 ওদিকে চলে গেলে বাকি থাকলো 7 7 অ্যাম্পিয়ার। বলো হয়েছে কিনা? সলভড, ডান, গুড, ভেরি গুড। দেখছো এগুলা কি কোথায় আসবে? এমসিকিউ তে আসবে। এগুলো আসবে কোথায়? কোথায় আসবে বলো বলো বলো? এমসিকিউ তে আসবে। হ্যাঁ, রিটেনে আসবে না, রিটেনে আসবে না। এটা করো, নাও এটা করো দেখি। 2 অ্যাম্পিয়ার, I1 3, তাহলে 2 আসলো, I1 আসলো, আর 3 চলে গেল, তাহলে অতএব I1 ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তাহলে I1 1, ওকে। 3 আসলো, 1 চলে গেল, 2, এটা 2 অ্যাম্পিয়ার। 3 থেকে 1 বাদ গেলে 2। এবার এটা 2 আসলো, 2 আসলো, 2 আসার পরে এই নোড থেকে I3 চলে যাচ্ছে, আর 1.5 চলে যাচ্ছে, তাহলে অতএব I3 হচ্ছে 0.5, I3 0.5 অ্যাম্পিয়ার। ডান, গুড, ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারছি ঘটনাটা কি। এবার একটা সুন্দর সার্কিট সলভ করতে চাচ্ছিলাম, তো চলো সেটা তো গুগলে খুঁজে পাইলাম না, আমি আঁকি। ওকে, আসো। এটা 5 অ্যাম্পিয়ার, এটা I1, এটা I4, এটা 12 অ্যাম্পিয়ার, এটা 4 অ্যাম্পিয়ার, I5, I2 1.5 অ্যাম্পিয়ার, এটা 2 অ্যাম্পিয়ার, এটা I3, এটা I3। ওকে, ডান। এই হচ্ছে আমাদের সার্কিটটা, এই হচ্ছে আমাদের সার্কিটটা। ওকে, আসো তাহলে দেখো কোত্থেকে শুরু করবা ভাই? যেখান থেকে খুশি শুরু করো, কোনো ব্যাপার না। এখান থেকে শুরু করতে পারো, এখান থেকে শুরু করতে পারো, যা খুশি। তা আসো, যদি এখান থেকে শুরু করি তাহলে এই নোডে 12 আসলো, 4 আর I5 চলে গেল, তাহলে 12 আসলো, 4 চলে যাচ্ছে, I5 চলে যাচ্ছে, তাহলে অতএব I5 এটা ইকুয়াল টু 12 বিয়োগ 4, 12 বিয়োগ 4 8। তারপরে এখানে 5 আসলো, 2 চলে যাচ্ছে, আয়ন চলে যাচ্ছে, 5 আসলো, 2 চলে যাচ্ছে, আয়ন চলে যাচ্ছে, তাহলে অতএব আয়ন হচ্ছে 5 বিয়োগ 3, 5 বিয়োগ 2 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। বুঝছো? ওকে, এবার তাহলে 2 আসলো, 2 আসলো, 1.5 আসলো, এসে I2 চলে যাচ্ছে,
তাহলে অতএব I2 হচ্ছে 3.5 অ্যাম্পিয়ার। এই পয়েন্টে I3 আসলো, এসে 1.5 চলে যাচ্ছে, আর I4টা চলে যাচ্ছে। I4 এর মান কত জানি না, তাহলে আগে এটা হিসাব করি, এটার হিসাবটা করে আসি আগে। তাহলে I4 আসলো, আয়ন আসলো, এই যে আয়ন আসলো, I4 আসলো, I1 I4 যোগ হয়ে 12। তো আয়ন কত? 3। তাহলে I4 হচ্ছে 9, 10 11 12, 9 অ্যাম্পিয়ার। তাহলে I4 9, এই যে I4 9, তাহলে 1.5 যোগ 9 বা 10.5 অ্যাম্পিয়ার। 10.5 অ্যাম্পিয়ার সবগুলো বের করে ফেলছি। বলো কোনটা কি বাকি আছে? কোনটা বাকি নেই। তাহলে কত সহজ, তাই না? কত সহজ। এটা হচ্ছে কারশফস কারেন্ট ল। কি ক্লিয়ার? ওকে, আজকে আর নতুন জিনিস পড়াবো না আমরা। আজকে আর কারশফ ভোল্টেজ ল পড়ছি না, কারশফস কারেন্ট ল এখানে আমরা স্টপ করলাম। আজকে আর নতুন জিনিস পড়াবো না, বাট তোমাদের এখন একটা সার্কিট সলভ করতে দিব, দিয়ে টাইমার দিব। ঠিক আছে, দিয়ে টাইমার দিব, তোমরা সার্কিটটা সলভ করে দিবা। নাও দেখি, এটা পরীক্ষা নিব, পরীক্ষা। এখন পরীক্ষা, সবাই রেডি? সবাই রেডি? রেডি? এখন পরীক্ষা নিব। এই এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হইলো? দেখা যাচ্ছে কি এবার? না না না, এটা তুল্য বের করতে হবে। হ্যাঁ, এটা তুল্য বের করতে হবে। আচ্ছা ধর, আমি এঁকে দিচ্ছি। আমি সার্কিট এঁকে দিচ্ছি, সমস্যা নেই। এ বি তুল্য বের করতে হবে। 4 ওহম, 3 ওহম, 4 ওহম, 2 ওহম, 6 ওহম, 12 ওহম, 9 ওহম,
12 ওহম, তারপরে 15 ওহম, 9 ওহম, 9 ওহম, 15 ওহম, 6 ওহম, এটা 2 ওহম, 5, 3, 3, 5। নাও তুল্য বের করো, নাও তুল্য বের করো, এ আর বি বিন্দু তুল্য বের করো। নাও, কালকে যা পড়াইছি তার পরীক্ষা আজকে, পরীক্ষা পরীক্ষা এক্সাম। আমি ভাবছিলাম সিএনজির ম্যাথটাই দেয় কি নাকি, সিএনজির ম্যাথটা ফালতু, ওটা ওটা কোনো ম্যাথ না, ওর মধ্যে কোনো ট্রিক্স নাই। করো 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 করো। তানভীর কামাল বলছে 16। ভাই কলেজে স্যাররা বলছে ওয়াই ডেল্টা কনভার্সন নাকি শিখা লাগে না। লাগবে না, কলেজের পরীক্ষার জন্য আপাতত লাগবে না ইফতেখার বিহাদ, কলেজের পরীক্ষার জন্য ওয়াই ডেল্টা লাগে না। ওয়াই ডেল্টা শিখে রাখলে ধরো যে তুমি সার্কিট সলভ করা সব টেকনিকই জানো, এটাই আর কি, বুঝছো। বাট বোর্ড পরীক্ষার জন্য সব লাগবে না, বোর্ড পরীক্ষার পড়া একটু শর্টকাট পড়া আর কি, বুঝছো। তো এখন যেহেতু তোমাদের কাছে সময় আছে, তো শিখে রাখো, পরে যখন বোর্ড পরীক্ষার আগে গিয়ে যখন পড়াশোনা করবে তখন এগুলা না পড়লেও চলবে আপাতত, কিন্তু শিখে রাখো, দেখবা কনফিডেন্স বেড়ে যাবে। বলো পারা যাবে? সহজ, এটা সিমেট্রি সার্কিট। হুসেন বলছে 6.75, হুসেন বলছে 6.75। ফোল্ডিং মার দিব, ফোল্ডিং, এটা মিরর, মিরর সিমেট্রি। ফোল্ডিং তো ভাঁজ করলে মিলে যায়, দেখো তো 3 এর সাথে 9 মেলে, 3 এর সাথে 9, এই 3 এর সাথে 9 মিলতেছে, এই 3 এর সাথে 9 মেলে, 5 এর সাথে 15 ফোল্ডিং করলে মেলে, ফোল্ডিং করলে মিলে না। মিরর মিরর মিরর, কাটো, কাটো তো এইভাবে, এই যে মাঝখান দিয়ে এভাবে কাটো তো, এই যে কাটো, কাটলে দেখো মিরর, দেখো এর এই পাশে যা এই পাশে তাই। এই দেখো 3 এর মিরর 3, 5 এর মিরর 5, 15 তার মিরর 15, 9 এর মিরর 9। অনেকে বলতে ভাই এইটা, এই যে 9 কে ভাগ করো 4.5, 4.5, 4.5 এর মিরর 4.5, 12 ওহমের মিরর 12, এই যে 2 তার মিরর 2, 6 তার মিরর 6, 4 এর এই যে 4, 3 কে ভাঙো 1.5, 1.5, 1.5 এর মিরর 1.5। তাহলে এটা মিরর সার্কিট। হ্যাঁ, তাহলে মিরর সার্কিটে মিরর ব্রাঞ্চ গুলার কারেন্ট সেম থাকবে, মিরর ব্রাঞ্চ গুলার কারেন্ট সেম থাকবে, বোঝো ভালো করে। এইটার মিরর ব্রাঞ্চ এইটা, তাহলে এর যা কারেন্ট এর সেই কারেন্ট থাকবে, এর কারেন্ট পুরোপুরি এর মধ্যে চলে যাবে, এগুলার মধ্যে এর কারেন্টটা, এই কারেন্টটা এগুলার মধ্যে যাবে না, যাবে না, মিরর কারেন্ট সেম থাকবে। তাহলে এর কারেন্ট, এই যে 3 এর কারেন্ট সোজাসুজি এদিকে চলে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, এই 3 ওহমকে জয়েন্ট থেকে খুলে ফেলি, এই 3 ওহম 3 ওহমের দুইটাকে জয়েন্ট থেকে খুলে ফেলি, জয়েন্ট থেকে খুলে এদিকে দিয়ে দিই, যে এই 3 এর কারেন্ট 3 এ চলে যাবে, শেষ। তাহলে 3 আর 3। ঠিক একইভাবে এই 9 ওহমের মিরর 9, এই 9 এর কারেন্ট 9 এ চলে যাবে, 9 এর কারেন্ট 9 এ চলে যাবে, আর গুলার মধ্যে যাবে না, আর গুলার মধ্যে যাবে না। তাহলে তাহলে এই 9 এর কারেন্ট 9 এ চলে যাবে, এই 9 এর কারেন্টটা 9 এ চলে যাবে। তারপরে এই 15 ওহমের কারেন্ট এই 15 ওহমের সাথে চলে যাবে, মিরর 15 ওহমের সাথে 15 ওহম চলে যাবে। এই 5 ওহমের কারেন্টটা এই 5 ওহমের মধ্যে চলে যাবে। তাহলে জয়েন্ট গুলা খুলে ফেললেই সার্কিট সলভ। এবার এই সার্কিট তোমার হাতের নাগালে চলে আসছে, তাই না? এই সার্কিটটা এখন তোমার হাতের নাগালে চলে আসছে। কিভাবে এই সার্কিট সলভ করবা? 3 আর 3, 3 আর 3 সমান্তরাল, তো 3 আর 3 সমান্তরাল করলে 1.5, 1.5 আর 3, সরি 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 3 আর 3 শ্রেণী, তাহলে 3 আর 3 6,
6 আর 3 তুল্য করলে 2 হবে, এখানে 2 হবে, তাহলে 4 2 4, বুঝলা? 4 2 4 উপরে 4 2 4, আর এই পয়েন্টের সাথে 5 আর 5 10, এই 10 10 ওকে। এবার আসুন নিচে, নিচে হচ্ছে 12 12, এটা 12, তারপরে এখানে 12 12 ওহম 12 ওহম। এবার আসুন 9 আর 9, 9 আর 9 18, 18 আর 9 18 গুণ 2, 9 আর 9 শ্রেণীতে আছে, এই যে এই দুইটা শ্রেণী, 9 আর 9 18, 18 আর 9, 18 গুণ 9 ভাগ 18 যোগ 9, তাহলে 6, এটা হবে 6। আর 15 15 30, 15 15 30, এটা 30 ওহম। ওকে, তারপরে এখানে কে থাকলো? 2, এখানে 6, এখানে 2, আর এখানে 6। তাহলে এবার 4 5 6 আর 4 10, তাহলে 10 আর 10, 10 আর 10 5, তাহলে 2 5 2, 12 আর 12 24, 12 আর 12 24 যোগ 6 30 30 30 15, 30 30 15, তাহলে এখানে 15 আর এটা 6 আর এটা 6 6, এই দুইটার তুল্য, তাহলে 2 আর 2 4 আর 5 9, উপরে 9, উপরে 9, 6 আর 6 12, 12 যোগ 15, 12 যোগ 15 27, 27, তাহলে তুল্য এই দুইটার 9 ইনভার্স প্লাস 27 ইনভার্স, 9 ইনভার্স প্লাস 27 ইনভার্স, টোটালটার ইনভার্স, 27 ভাগ 4 6.75 ওহম। যারা 6.75 পাইছো তাদেরকে আমার তরফ থেকে পরিবেশ বান্ধব শুভেচ্ছা। ঠিক আছে, টাকা পয়সা খরচ করা যাবে না, পরিবেশ বান্ধব শুভেচ্ছা। ওকে, তাহলে সবাই ভালো থাকো। আজকে আমরা একটু বেশি পড়ে ফেলছি, ঠিক আছে, আজকে আমরা একটু বেশি পড়ে ফেলছি, নেক্সট দিন আমরা আরেকটু বেশি পড়বো, তো সেই দোয়া যেন করো, আমরা যেন পরের দিন আরেকটু বেশি পড়াইতে পারি। টাটা টাটা, ভালো থাকো। প্লাবন দাস নাম বললাম, এবার খাও আমাকে। প্লাবন দাস বলছে আমার নামটা বলে, নাম তোমার নাম বললাম। হুসেন আহমেদ আমার নাম, তোমার নাম তো কতবার নিলাম। মুশফিকা রহমান, নুসরাত জাহান, এমডি গোলাম মোর্শেদ, নাও সবার নাম বলতেছি। তারপরে কি আছে? বিলাস, এএনএম নাসিম, বাদশাহ মল্লিক, আর কে আছে? আর কে? সবার নাম বলে দিলাম। নুসরাত জাহান, দীপ্ত রায়, আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল দীপ্ত, নীলিমা মিথিলা, তাইবা তাবাসসুম, মুন, গুড, ভেরি গুড। হৃদয়, হৃদয়, আচ্ছা নুসরাত জাহান হৃদয়, নুসরাত জাহান হৃদয়, এই তোমার নাম নুসরাত জাহান হৃদয় কেমন হইলো? হ্যাঁ, অপূর্ব, অপু, সবার নাম নিয়ে নিলাম। হুম।